ওয়েলকাম টু বৈঠকি ইনস্টিটিউশন। এখানে নেট সেটের জন্য আমরা কোচিং দিই। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্টের জন্য কিভাবে আমরা নেট সেটের জন্য প্রিপেয়ার করতে পারি। তো হিস্ট্রির ক্ষেত্রে দেখো, হিস্ট্রিটা একটা কম্পিটিটিভ, নেট বা সেট এই দুটোই, কিন্তু এই দুটো ক্ষেত্রে হিস্ট্রিটা আমাদেরকে পড়তে হবে কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? তোমরা যেভাবে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে যেভাবে থরলি পড়ো সেভাবে কিন্তু নয়। এবার কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে আমাদের হিস্ট্রি সাবজেক্টটাকে পড়তে হলে যেটা আমাদের করতে হবে, আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি বানাতে হবে যে আমাদের টাইম খুব লিমিটেড, 6 মাস বা ধরো 1 বছর, আমরা এরকম টাইমের জন্য বারবার তো এক্সাম দিতে ইচ্ছে করে না, মনে হয় একবারে দিয়ে একবারে উতরে গেলেই হয়ে গেল। তো সেজন্য আমাদের কি করতে হবে, একটা প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে এগোতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কিন্তু স্ট্র্যাটেজিটা দরকার। তো হিস্ট্রির ক্ষেত্রে যেটা আমাদের এখন সিলেবাস আছে, সেখানে একটা পার্ট আছে এনশিয়েন্ট ইন্ডিয়া, একটা পার্ট আছে মিডিয়েভাল ইন্ডিয়া, একটা পার্ট আছে মডার্ন ইন্ডিয়া, আরেকটা নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স। মডার্নের মধ্যেই পোস্ট ইন্ডিপেন্ডেন্সটাই পড়ে, কিন্তু আগে মডার্ন বলতে 1947-এ শেষ হয়ে যেত, তারপরে আফটার ইন্ডিপেন্ডেন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্সে খুব একটা প্রশ্ন আসতো না। কিন্তু এখন যে রিসেন্ট ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকেও কোয়েশ্চেন আসছে। তো সেজন্য আমাদেরকে এই পিরিয়ডের কিছু কিছু জিনিস, সব তো কভার করা সম্ভব নয়, কিছু কিছু যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার দেখবো, দেখে সেখান থেকে অ্যানালিসিস করে এই জায়গাগুলো আমরা কভার করব। তো এনশিয়েন্টের ক্ষেত্রে বই বলতে এক্ষেত্রে উপিন্দর সিং এর বই, তোমরা সবাই হয়তো ওই বইটা গ্র্যাজুয়েশনে কিছু না কিছু পড়েছো এখান থেকে, হিস্ট্রি অফ এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া বইটা, ঠিক আছে? এই বইয়ের মধ্যে পুরো একদম ফার্স্ট ইউনিট যেটা নেগোশিয়েটিং দ্য সোর্সেস, এখান থেকে শুরু করে একদম সেই আর্লি মিডিয়েভালে যেখানে রিজিয়নাল কিংডমগুলো তৈরি হয়েছে, চোলাস এবং আরও যে রাষ্ট্রকূটাস, আরও যে রিজিয়নাল কিংডমগুলো রয়েছে, পুরো পোর্শনটা এখানটাতে কিন্তু কভার্ড রয়েছে এই বইটাতে। তো এটা পড়লে মোটামুটি এনশিয়েন্টের পোর্শনটা পুরোটাই কভার হয়ে যায়। এটা অনেকটাই মোটা বই, পুরোটা কভার করা পসিবল নয়, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করব এটাকে আমাদের ক্লাসেই কভার করার। তারপরে মিডিয়েভাল ইন্ডিয়ার ক্ষেত্রে আছে সতীশ চন্দ্রের বই, এটাও একটা টেক্সট বুক। সতীশ চন্দ্র দুটো পার্টে আছে, সতীশ চন্দ্রের যে বইটা আছে এটা দুটো পার্টে আছে, একটা দিল্লি সালতানাতের, আরেকটা হচ্ছে মুঘল ইন্ডিয়া, দুটো পার্টে আছে। এখানেও মোটামুটি এটা টেক্সট বুকের মতন, এবং একটা জেনারেল আইডিয়া পাওয়ার জন্য এই বইটা খুবই ভালো। আর মডার্নের জন্য আছে শেখর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? খুব ভালো বই এটা, হ্যাঁ, শেখর বন্দ্যোপাধ্যায়। এটা এখানেও প্রচুর জিনিস কভার্ড আছে, পলাশি টু পার্টিশন, ঠিক আছে? আর এক্ষেত্রে বিপান চন্দ্রেরও আরেকটা বই আছে, বিপান চন্দ্র মিত্রের মুখে, হ্যাঁ, ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, সেই বইটা এটা। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সেরকম বই আমি কিছু রেকমেন্ড করব না, আছে ওই বিপান চন্দ্র মৃদুলা মুখার্জি আর আদিত্য মুখার্জি, ওনাদের একটা বই আছে ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স বলে, হ্যাঁ ওটা আছে। তো এই বইটাও আছে। তো সেই বইটা থেকে কিছু কিছু জিনিসপত্র কভার করতে হবে, পুরোটা পড়া সম্ভব নয়। মেইন আমাদের কিন্তু এই 3টে পার্টি, এখান থেকে 3টে কি 4টে প্রশ্ন আসবে, সেটাকে আমরা চাইলে ইগনোরও করতে পারি, কিন্তু যতটা পারবো আমরা কভার করার চেষ্টা করব। বাকি মেইনলি এখান থেকেই আমাদেরকে এই পিরিয়ডটা কভার করতে হবে। হিস্টোরিওগ্রাফি তো আছে, এগুলো পড়তে পড়তে হিস্টোরিওগ্রাফিটাও পড়তে হবে। হিস্টোরিওগ্রাফির জন্য আলাদা করে বই যদি কিছু বলতে চাও, তাহলে হিস্টোরিওগ্রাফির ক্ষেত্রে শ্রীধরনের একটা বই আছে, শ্রীধরনের একটা, এই বইটার মধ্যে হিস্টোরিওগ্রাফি পুরোটা কভার্ড আছে, ঠিক আছে? এটা একটা বই আছে, এগুলো পিডিএফ, সবগুলো বইয়েরই পিডিএফ পাওয়া যায়। তো এগুলো গেল মোটামুটি বইয়ের কথা। এবার প্রিপেয়ারটা করবো কি করে? পুরো বই ধরে পড়তে বসলে আমাদের 1 বছরের মধ্যেও শেষ হবে না, কমপ্লিট হবে না। তো তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে কিছু কিছু ইউনিট যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেরকম ধরো আমি এটা মুছে দিচ্ছি, তাহলে এবার আমি ইউনিট ওয়াইজ আসি, কোন কোন টপিকের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট। যেরকম ধরো এনশিয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে শুরু করছি এনশিয়েন্ট দিয়ে।
আমরা এনশিয়েন্ট দিয়ে শুরু করব, ধীরে ধীরে টাইম পিরিয়ড অনুযায়ী এগোবো। এবার এনশিয়েন্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কি কি প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই যে কোনো কম্পিটিটিভ এক্সামে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কি বলতো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি আসছে সেটা আমাদের দেখতে হবে। হিস্ট্রির মোটামুটি 2008 থেকে 2023 পর্যন্ত যবে থেকে এমসিকিউ আসা শুরু হয়েছে, তো সেই পিরিয়ডটা যদি আমরা দেখি তাহলে আমরা যদি একদম এক্সটেন্সিভলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি কি আছে সেগুলোকে কভার করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের প্রশ্ন আসছে, বা কোয়েশ্চেনের ট্রেন্ডটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে। 2015-তে যেই ট্রেন্ড আসছে সেটা কিন্তু 2023-এ কিন্তু সেরকম প্রশ্ন আসছে না, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই যে তাহলে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন ইউনিট বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন ইউনিটকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। যেরকম এনশিয়েন্টের ক্ষেত্রে প্রথমে কি থাকে, সোর্সেস, ঠিক আছে? সোর্সেসের থেকে মোটামুটি 2-1টা বই এখন আসে, যেরকম ধরো সোর্সেসের থেকে কিছু বই আসে। এবার সোর্সেসের মধ্যে বেদাস, রামায়ণাস, মহাভারত, এগুলো যেগুলো আছে, রামায়ণ মহাভারত, তারপর কন্নড়া লিটারেচার কিছু রয়েছে, তেলেগু লিটারেচার রয়েছে, তামিল লিটারেচার রয়েছে, তো সেই জিনিসগুলো কিছু কিছু আসছে। তারপরে কি আছে, স্টোন এজ, স্টোন এজের থেকে কিছু কিছু, আমি এখানে সব লিখছি না, স্টোন এজের মধ্যে কিছু কিছু সাইটস কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যে কোন কোন প্যালিওলিথিকে কি কি সাইট ইম্পর্টেন্ট সেগুলো আগে আসতো। এখন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি খুব একটা এই সমস্ত স্টোন এজের সাইটেড সেগুলো থেকে আসছে না। তারপরের টপিকটা কি আছে, হরপ্পা। হরপ্পা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে লিখছি হরপ্পা। হরপ্পা খুবই ইম্পর্টেন্ট, কারণ হরপ্পা থেকে মোটামুটি 2 থেকে 3টে প্রশ্ন প্রতিবারই আসছে। হরপ্পা থেকে আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করবই, তার জন্য হরপ্পাটা আমরা খুবই এক্সটেন্সিভলি কভার করব। এর পরে যেটা থাকছে, হরপ্পার পরে মহাজনপদাস, তাই তো? হ্যাঁ, মহাজনপদাসই বোধ হয়। সেখান থেকে বেদাস, হ্যাঁ, ঋগ্বেদিক পিরিয়ড আর আর্লি বেদিক পিরিয়ড, সেখান থেকে কিছু কিছু বেদিক টার্মস আসে, কিছু কিছু ব্রাহ্মণাস, আরণ্যক উপনিষদ, এগুলোর নাম আসে। তো সেখানটাতে খুব একটা বেশি বেদাস থেকে আসে না, কিন্তু আমরা মোটামুটি কভার করবো সেটা। তারপরে মহাজনপদাস, মহাজনপদাসের 16 মহাজনপদাসের কি কি ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেই জায়গাগুলো, সেগুলোর কি কি ক্যাপিটাল রয়েছে, সেগুলো আগে আসতো, এখন খুব একটা বেশি আসে না। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌরিয়ান, পোস্ট মৌরিয়ান এবং গুপ্তা। এই 3টে জায়গা, গুপ্তা এবং পোস্ট গুপ্তা, এই জায়গাগুলো খুবই এক্সটেন্সিভলি কভার করতে হবে। এবার এগুলোর ক্ষেত্রেও মৌরিয়ান, পোস্ট মৌরিয়ান, গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা, ঠিক আছে? এবার মৌরিয়ানের ক্ষেত্রে যেরকম ধরো পলিটিক্যাল হিস্ট্রি খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, পলিটিক্যাল হিস্ট্রি সবাই জানি কার পরে কে আসছে সেগুলো। এক্ষেত্রে যেগুলো আসে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টার্মস কিছু রয়েছে সেগুলো আসে, এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার, আর্কিটেকচার খুবই ইম্পর্টেন্ট। পোস্ট মৌরিয়ানের ক্ষেত্রে কিছুটা পলিটিক্স আসে, কারণ এখানে প্রচুর ছোট ছোট ডাইনাস্টি হয়ে যাচ্ছে, একটা সেন্ট্রাল ডাইনাস্টি থেকে ভাগ হয়ে অনেক ছোট ছোট আসছে, এবং সেগুলো হচ্ছে সেখানটাতে ওয়েস্টার্ন এশিয়ান ইনফ্লুয়েন্স আসছে। তো সেই জন্য পোস্ট মৌরিয়ানের ক্ষেত্রে পলিটিক্যাল হিস্ট্রি এবং তার সঙ্গে গান্ধারা আর্ট, অমরাবতী আর্ট, মথুরা আর্ট, এই আর্টের পার্টগুলো কিন্তু এখানটাতে পোস্ট মৌরিয়ানে কভার করতে হবে। আর গুপ্তার ক্ষেত্রে পলিটিক্যাল হিস্ট্রি খুব একটা ইম্পর্টেন্ট নয়। গুপ্তাদের ক্ষেত্রে যেটা আসছে ল্যান্ড গ্র্যান্ট এবং বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মসগুলো হচ্ছে সেগুলো গুপ্তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং এখানেও রিলিজিয়াস রিফর্মেশনস এবং কামিং অফ বৈষ্ণবিজম, হিন্দুইজম, এগুলো, এবং এখানটাতে হচ্ছে আর্কিটেকচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এগুলো সবই গুপ্তাতে কভার্ড হচ্ছে। আর পোস্ট গুপ্তাতে পলিটিক্যাল হিস্ট্রিটা ভীষণই ইম্পর্টেন্ট পোস্ট গুপ্তার ক্ষেত্রে, কারণ এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট রিজিয়নাল কিংডমস কিন্তু তৈরি হচ্ছে সারা ভারত জুড়ে, নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া প্রচুর রিজিয়নাল কিংডমস হচ্ছে আর্লি মিডিভেল পিরিয়ডে। তো সেই রিজিয়নাল কিংডমসগুলোর পলিটিক্যাল হিস্ট্রিটা এখানে খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে আর্ট আর্কিটেকচার সেগুলো তো থাকছেই। তো এটা গেল তোমাদের এনশিয়েন্টের পার্ট। মিডিভেলের ক্ষেত্রে কি হচ্ছে, রিসেন্ট কোয়েশ্চেনের ট্রেন্ড যদি আমরা দেখি,
মিডিভেলের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, পলিটিক্যাল হিস্ট্রি আসছে, কিছু কিছু ব্যাটেল মিডিভেলের ক্ষেত্রে যেগুলো হচ্ছে বিভিন্ন ব্যাটেলস গুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে। দিল্লি সালতানাতের ক্ষেত্রেই বলো, মুঘল ইন্ডিয়ার ক্ষেত্রেই বলো, দুটো ক্ষেত্রেই বিভিন্ন ব্যাটেলস এবং সেগুলোর ক্রোনোলজি, এবং আরেকটা যেটা এই মিডিভেল থেকে আসে সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেন্স। ঠিক আছে, কোন কোন ডাইনাস্টি, কে কে কোন কোন রুলার পরপর থাকছে, যে কোনো একটা খুবই ছোট একটা ডাইনাস্টির নাম দিয়ে দিল। আমরা মুঘলদের আর দিল্লি সালতানাতের ক্রোনোলজি মোটামুটি জানি, কিন্তু এখন কিন্তু সেগুলো থেকে দেয় না, দেয় কোনো একটা ছোট জায়গা থেকে দিয়ে দিল, বাংলার কোনো একটা ডাইনাস্টির কথা দিয়ে দিল, বা ওড়িশার কোনো একটা ডাইনাস্টি দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুঘল হ্যাঁ। এবার দেখো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, একটা তো সেন্ট্রাল ডাইনাস্টি তো থাকছে মুঘল বা দিল্লি সালতানাত, তারপর কিন্তু ছোট ছোট প্রচুর রাজপুত রাজ্য থাকছে, বা আরো ছোট ছোট বাংলার ক্ষেত্রে ইস্টার্ন ইন্ডিয়া বলো, সাদার্ন ইন্ডিয়া বলো, প্রচুর ছোট ছোট ডাইনাস্টি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা এখানটাতে হবে না। এখন কিন্তু মানে বড় ডাইনাস্টি গুলো থেকে খুব একটা বেশি আসে না, হ্যাঁ ওগুলো সবাই জানে, তার জন্য কি করে ছোট ছোট জায়গাগুলো থেকে বেশি দেয়। এখন উল্টোটা করতে হবে, এখন ছোটগুলো বেশি করে পড়তে হবে। তো এই মানে মিডিভেলের ক্ষেত্রে এটা কিন্তু পলিটিক্যাল হিস্ট্রির ক্ষেত্রে ক্রোনোলজি আর ব্যাটেল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ছোট ছোট শেরশার টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, প্রচুর আসে আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে প্রশ্ন, প্রচুর আসে, বিশেষ করে মুঘলদের আর্কিটেকচার। সরি ভুল হয়ে যাচ্ছে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার ভীষণই ইম্পর্টেন্ট, এইটা আমরা ভালো করে কভার করবো। প্রতিটা আর্কিটেকচার কি কি চেঞ্জ আসছে এবং সেগুলোর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো খুব ভালো করে কভার করতে হবে এখানে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের ক্ষেত্রে। তো এটা মোটামুটি মিডিভেলের ক্ষেত্রে এই জিনিসগুলো, আর তার সঙ্গে আরো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস তো রয়েছে, সেগুলো তো পড়তেই হবে, সেগুলো ডাইনাস্টি ওয়াইজ প্রতিটা রুলার ওয়াইজ আমরা পড়বো। মিডিভেলের ক্ষেত্রে এগুলো গেল। এরপরে আসছে মিডিভেলের ক্ষেত্রে আরেকটা যেটা, হ্যাঁ এটা ভুলে গেছি, সেটা হচ্ছে বিজয়নগর এম্পায়ার। বিজয়নগর অ্যান্ড বাহামানিজ, এটা পড়তে হবে। আরেকটা যেটা সোশ্যাল দিক থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভক্তি অ্যান্ড সুফি, প্রচুর প্রশ্ন আসে এগুলো থেকে। আমরা পলিটিক্যাল হিস্ট্রিটা কম পড়ে মেইন এগুলোকে বেশি করে পড়বো, এগুলো থেকে বেশি আসে। আচ্ছা, সুপ্রতিম, মৌমিতা আর কুন্দন, ঠিক আছে। ওরা শুনতে পাচ্ছে তো? শুনতে পাচ্ছে সবাই? ঠিক আছে, এগুলো হচ্ছে মিডিভেলের ক্ষেত্রে গেল। এরপরে আমরা আসছি মডার্নে। মডার্নের ক্ষেত্রে শুরু হচ্ছে একদম যখন ব্রিটিশরা আসলো, শুধু ব্রিটিশ না, আরো যেগুলো ইউরোপিয়ান পাওয়ার যারা আছে তারা সব আসছে, ডাচ, ফ্রান্স আর পর্তুগিজরা সবার ফার্স্টে আসছে, তো সেগুলো পড়তে হবে কিছু কিছু। আর সেখান থেকে আসে কোনোবার, আবার নাও আসতে পারে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না। সব থেকে ইম্পর্টেন্ট এখানটাতে যেগুলো আসছে, ব্রিটিশরা আসলো এবং ব্রিটিশরা আসার পর এখানকার যে তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসগুলো করছে, বিভিন্ন অ্যাক্টগুলো করছে, প্রেস অ্যাক্ট বলো, প্রেস অ্যাক্টের একটা লিস্ট আছে, সেগুলো পড়তে হবে। সেই সঙ্গে আরও যেগুলো রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই অ্যাক্টগুলো কিন্তু ওটা আলাদা করে আসছে, ঠিক আছে, ওটা একটা পোর্শন গেল। আরেকটা পোর্শন এখানটাতে থাকছে, সেটা হচ্ছে ট্রাইবাল এবং বিভিন্ন ট্রাইবাল মুভমেন্টগুলো, পেজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট সেখানটাতে, হ্যাঁ, সন্ন্যাসী রিভোল্ট, কোল আপরাইজিং, সন্ন্যাসী, হ্যাঁ, সান্তাল রিবেলিয়ন, তো সেগুলো এখানটাতে মডার্নের ক্ষেত্রে এই ট্রাইবাল অ্যান্ড পেজেন্ট মুভমেন্ট এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কংগ্রেস, এবং কংগ্রেসের পর
বিভিন্ন রকমের না তারপরে আরেকটা যেটা আছে সোশিও রিলিজিয়াস রিফর্ম, সেটাও একটা ইম্পর্টেন্ট। সেখানটাতে হচ্ছে কোন কোন কে কি সভা তৈরি করছে, যেরকম রামমোহন, এদিকে বাংলার ক্ষেত্রে হচ্ছে, সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে, সোশিও মহারাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে, বাংলার মহারাষ্ট্র, এই দুটো জায়গাতে, আর মাদ্রাজ, বাংলা মহারাষ্ট্র মাদ্রাজ, এই তিনটে জায়গাতে মেইনলি কিন্তু এই প্রচুর আমরা সোশিও রিলিজিয়াস রিফর্মসের দেখতে পাচ্ছি সভা, তো সেগুলো পড়তে হবে। তারপরে এই মডার্নের মোটামুটি সব জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। এবার এগুলো পড়ে যাবো, এর মধ্যে থেকেও খুঁটিয়ে খুঁটিয়ে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যদি প্রিভিয়াস ইয়ার দেখি। প্রিভিয়াস ইয়ারটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো কি ধরনের কোয়েশ্চেনের ট্রেন্ডটা রয়েছে। ঠিক আছে, তো এরপরে যেটা আসছে মডার্নে, এটা হয়ে গেল। এরপরে আসছে কংগ্রেস এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা, তারপরে ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়ে যাচ্ছে। ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে পরপর ক্রোনোলজি ওয়াইজ কোন কোন বছর কি কি ঘটনা হচ্ছে সেগুলোকে আমরা কি করে করবো, ইয়ার ওয়াইজ পড়বো। ইয়ার ওয়াইজ যদি পড়ি তাহলে না ক্রোনোলজিটা মনে থাকবে, পরপর কি করে কোন কোন সময় কি কি হচ্ছে। তো সেটা পড়ে তারপরে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্সের মধ্যে কিছু কিছু জিনিস, যেরকম ধরো প্ল্যানিং কমিশন, সেগুলো থেকে আসছে, তারপর ন্যাম থেকে আসছে, হ্যাঁ, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা থেকে আসছে। এবার সিনেমার কোয়েশ্চেন আমি জানি না কোথা থেকে আসছে কি আসছে, আমি নিজেও সেগুলো কোনো সোর্স খুঁজে পাচ্ছি না কোথা থেকে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা পড়বো, কারণ সেরকম তো সেগুলো কোনো টেক্সট বইতে নেই। হ্যাঁ, সেগুলো তো নেই। সেখান থেকে দেখো 2-3টে প্রশ্ন আসছে, সেগুলো মানে আমরা প্রিভিয়াস ইয়ার করে যতটুকু বুঝতে পারছি সেটুকুই পড়বো। এইরকমই মানে জানি না ফিল্মের কোয়েশ্চেন গুলো কোত্থেকে আসছে, তো সেটা হ্যাঁ ওটাই, মানে এরকম ভাবে আমাদের বেছে বেছে করতে হবে, সব তো পড়া সম্ভব নয়। ওখানে 3-4টে আন্দাজ মিলে গেল, না হলে নেই, তো সেভাবে হবে, মুশকিল। তো সেটাই, তো মোটামুটি এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, কুন্দন কিছু বলবে? কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, এখানেও লিখতে পারো, তাহলে আমি দেখতে পারবো। তো তাহলে আজকে আমরা শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট যেই টপিকটা দিয়ে শুরু করব, তোমাদের সবার কাছে নিশ্চয়ই বলা আছে, এটা ইউনিট 1 এর ফার্স্ট, নেগোশিয়েটিং দ্য সোর্সেস, এটা দিয়ে শুরু করি। এখানে আছে বোধহয়। নেগোশিয়েটিং দ্য সোর্সেস, এটা দিয়ে শুরু করবো আজকের ক্লাস। ছক করে যত লিস্ট তৈরি। ও আচ্ছা, এরকম করে তারপরে হয়ে গেছে তরজমা করে। আমি নিজেও এভাবে পয়েন্ট করে করে পড়ি, পয়েন্ট করে করে পড়লে না সুবিধা হয়, মনে থাকে। আমি ছোটবেলায় যার কাছে ইতিহাস পড়তাম তিনি শিখিয়েছিলেন, হ্যাঁ এভাবে মনে থাকে। দেখো এই প্রথমে যে চার্টটা দেওয়া আছে এটা এমনি সবার জানার জন্য দিয়েছি, তো সেখানটাতে কি কি আছে, সোর্সেস, এনশিয়েন্ট ইন্ডিয়ার সোর্সকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসছে লিটারেরি সোর্সেস বা রিটেন সোর্সেস, আরেকটা হচ্ছে মেটেরিয়াল বা আর্কিওলজিক্যাল সোর্সেস। লিটারেরি সোর্সেস কোনগুলো, যেগুলো হচ্ছে ধরো বই রয়েছে বিভিন্ন, প্রচুর বই আমরা এনশিয়েন্ট পুঁথি, হ্যাঁ বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট, ইনস্ক্রিপশন, হ্যাঁ সেগুলো হচ্ছে লিটারেরি সোর্সেসের মধ্যে পড়ছে। আচ্ছা দাঁড়া, আমি এখানে কি কি পড়বো, আজকে আমরা মেইনলি লিটারেরি সোর্সটাই কভার করব। একদিনে তো পুরো সোর্সটা কভার করা সম্ভব নয়, লিটারেরি সোর্সেস, ঠিক আছে, এটাই আজকে আমরা মেইনলি কভার করব। দেখো আমি এখানে এমনিতে বলে যাব পরপর যা আছে, কিন্তু মুখস্থটা কিন্তু তোমাদেরকেই করতে হবে, হ্যাঁ। এবং মানে এগুলো তো বোঝার সেরকম কিছু নেই, এগুলো কোনো থিওরিও নয়, কিছুই নয়, খালি কতগুলো ফ্যাক্ট, সেগুলোকে খালি মুখস্থ করো। নেট হচ্ছে তাই, নেট সেট তাই, যত মুখস্থ করতে পারবে তত ভালো। এটা পুরোটাই মুখস্থ করা, এবং তার জন্য কি সমস্ত চার্ট করে বিভিন্ন ওই ট্রিক্স করে সেইভাবে যতটা মনে রাখা যায়, ঠিক আছে। তো এই সোর্সেসের ক্ষেত্রে লিটারারি আর আর্কিওলজিক্যাল এই দু ধরনের সোর্স আছে। লিটারারি সোর্সেসের বিভিন্ন ভাগ রয়েছে, রিলিজিয়াস টেক্সট রয়েছে, যেরকম বেদাস, রামায়ণ, মহাভারত, এগুলোকে
খুব একটা রিলিজিয়াস বলতে পারি না, কিছুটা পলিটিক্যালও রয়েছে এর মধ্যে। তো বেদাস বা ত্রিপিটিকা, সোশ্যাল তো বটেই ওগুলো। তো এবার সেজন্য এখানটাতে রিলিজিয়াসের মধ্যে যেরকম ধরো ত্রিপিটাকা যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি রিলিজিয়াস, সেটা কিন্তু সেকুলার কিছু নেই। তো এরকম ধরনের বিভিন্ন আর সেকুলার সোর্সেসের মধ্যে বিভিন্ন নাটক রয়েছে বা কালিদাসের লেখাগুলো বলতে পারো, গল্পগুলো, হ্যাঁ, উপন্যাস, সেগুলো হচ্ছে বিভিন্ন সেকুলার লেখা। সাইন্টিফিক বিভিন্ন বই রয়েছে প্রচুর। তো এরকম সঙ্গম লিটারেচার যেটা সাউথ ইন্ডিয়াতে রয়েছে, সঙ্গম তামিল, তো সঙ্গম লিটারেচার রয়েছে, তার সঙ্গে ফরেন অ্যাকাউন্টস এবং ট্রাভেলগস। নামগুলো মনে রাখা, আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি পরপর, যতটা পারো মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, এগুলো এই জিনিসগুলো বলে বলে ওটা মুখস্থ করতে হবে। তো আজকে আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে লিটারারি সোর্স দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো লিটারারি সোর্স দেখো এখানে দু ধরনের বলেছি, লিটারারি এন্ড আর্কিওলজিক্যাল, দু ধরনের সোর্স। তার মধ্যে লিটারারি সোর্স হচ্ছে দোজ দ্যাট আর রিটেন। একটু ইংলিশে বললেও তো অসুবিধা নেই, ইংলিশে বলে তবে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ancient and early medieval Indian text can be divided into categories on basis of language, genre, content, age, tradition, এগুলো। এটা তো মানে সংস্কৃতে পাওয়া যাচ্ছে, প্রাকৃতে পাওয়া যাচ্ছে, পালিতে পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে তেলেগু, তামিল, কান্নাড়া। ইন্ডিয়াতে তো এটাই না, এত ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস রয়েছে এবং তার সঙ্গে সেগুলো হচ্ছে বিভিন্ন এজের, এক একটা এজ এক এক রকম হচ্ছে লিটারেচার আসছে, ঠিক আছে? তো ওল্ডেস্ট সার্ভাইভিং টেক্সট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ দ্য বেদাস আর ইন সংস্কৃত। আমার এই যে নোটটা আমি প্রিপেয়ার করেছি এটা কিন্তু পুরোটা উপিন্দর সিং ধরে আমি লাইন বাই লাইন খুঁজে করে, তাহলে তোমরা যদি এটা নাও পুরোটা উপিন্দর সিং কিন্তু কভার হয়ে যাবে, কারণ আমি নিজেও নেটের জন্য উপিন্দর সিংটা একদম থরলি পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো উপিন্দর সিং দেখো, পুরোটা তো পড়া সম্ভব না, আমি মোটামুটি পোর্শন দেখে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি পুরোটা নোটে হ্যাঁ উপিন্দর সিং এর বইটা থেকে আমি নোটটা ওটা থেকে প্রিপেয়ার করছি মেইনলি। হ্যাঁ, পুরো এনশিয়েন্টটা কভার হয়ে যায়, এবং ওই খুঁটিনাটি গুলোই কিন্তু আসে, কারণ এলবাসাম, হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, ওটাও খুব ভালো বই। হ্যাঁ, তো ওল্ডেস্ট সার্ভাইভিং টেক্সট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ বেদাস, অ্যান্ড বেদা হচ্ছে সংস্কৃতে লেখা। এছাড়া আরও কি আছে, বিভিন্ন আরও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা পালি ল্যাঙ্গুয়েজ দেখতে পারি, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ দেখতে পারি। প্রাকৃত ল্যাঙ্গুয়েজের আবার প্রচুর ডায়ালেক্ট রয়েছে, যেরকম মহারাষ্ট্রী, সৌরাসেনী, মগধি, মানে এগুলো হচ্ছে এরিয়া অনুযায়ী দেখো, কারণ মহারাষ্ট্রী হচ্ছে মহারাষ্ট্রতে, সৌরাসেনী ওটা আলাদা এরিয়া, সৌরাসেনী এরিয়াটা হচ্ছে বোধহয় মথুরার দিকটাকে বলে, ওই দিকটা সৌরাসেনী। মগধি হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, এই দিকটা মগধ, হ্যাঁ, পাটলিপুত্র মগধ। আর অপভ্রংশ ইজ এ টার্ম ইউজড ফর দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ প্রাকৃত আপ টু দ্য ফার্স্ট মিলেনিয়াম বিসি। তো এগুলো মেইনলি একটু জেনারেল নলেজের জন্য, বেসটা তৈরি করার জন্য, ঠিক আছে? আর দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে তামিল হচ্ছে সব থেকে পুরনো, ওল্ডেস্ট দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। আর the term classical Sanskrit refers to the language whose rules are codified। এই বইটা পানিনির অষ্টাধ্যায়ী, গ্রামারিয়ান পানিনি, তার যে অষ্টাধ্যায়ী, সেইখানে যেই গ্রামারের রুলগুলো বলা আছে সেইটাই হচ্ছে এখানটাতে প্রথম ক্লাসিক্যাল সংস্কৃত আমরা যেটাকে বলি সেটা, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য, এগুলো হচ্ছে গ্রামার বুক, এনশিয়েন্ট ইন্ডিয়ার গ্রামার বুক। আর আরেকটা প্রাকৃত গ্রামারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বই হচ্ছে বরারুচির প্রকৃত প্রকাশ। এবার এটা ডেটটা আমরা খুব একটা ভালো করে জানি না, তাহলে এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, সংস্কৃতের ক্ষেত্রে কোনটা গ্রামার বই হয়ে গেল, দুটো গ্রামার বই হচ্ছে, একটা অষ্টাধ্যায়ী আর একটা হচ্ছে মহাভাষ্য, ঠিক আছে? প্রাকৃতের ক্ষেত্রে গ্রামার বই কি হচ্ছে, বরারুচির প্রাকৃত প্রকাশ, এটা একটা হচ্ছে। আর তামিলের ক্ষেত্রে তোলকাপিয়াম। তাহলে এখানে আমরা কতগুলো গ্রামার বইয়ের নাম এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? এই নামগুলো তো মনে রাখা খুব একটা কঠিন না, ঠিক আছে? এখানে এইগুলো হচ্ছে গ্রামার বই। এবার নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বেদাস দিয়ে। বেদাসের ক্ষেত্রে
আমরা সবাই কি জানি বেদাসের ক্ষেত্রে এমনি জেনারেলি আমরা কি জানি কটা বেদা? 4টে আছে। এবার আমাদেরকে এখানে কি পড়তে হবে, ঋক সাম যজু অথর্বতে কি কি আছে। হ্যাঁ, এগুলোর আবার বিভিন্ন শাখা রয়েছে, সেই শাখাগুলো পড়তে হবে। এবং এই বইগুলো, হ্যাঁ, কোনোটা শুধুমাত্র মন্ত্র আছে, কোনোটাতে সেই মন্ত্রের ব্যাখ্যা রয়েছে, কোনোটাতে হ্যাঁ কোনোটাতে বিভিন্ন ম্যাজিক স্পেল রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো কোনটাতে কি কি আছে সেগুলো আমাদেরকে এখানে পড়তে হবে কোন কোন বেদাতে, ঠিক আছে। তো বেদাকে শ্রুতি স্মৃতি বলে সেটা আমরা জানি, কারণ শুনে শুনে লেখা, সেটা ওরকম ভাবে কোনো রিটেন কেউ বসে বসে লেখেনি বেদাটায়, তার জন্য আমরা জানি না বেদার অথর কে বা কি। এবং এটার টাইম পিরিয়ডও ভাগ রয়েছে, পুরো যে একদম শুরু থেকে এক পরপর 1 2 3 4 10টা একদম ঋগ্বেদের যে ভাগ রয়েছে সেগুলো সব লেখা হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো শ্রুতি স্মৃতি এরকম 2 ধরনের ভাগ রয়েছে। 4টে বেদা রয়েছে, ঋক, সাম, যজু অ্যান্ড অথর্ব। ঋগ বেদা contains the world's oldest surviving poetry, some of it of extraordinary beauty and philosophical depth. ঋগ বেদা যেটা রয়েছে, ঋগ বেদাতে কিন্তু এটা কি বলছে, ওয়ার্ল্ডের ওল্ডেস্ট সার্ভাইভিং পোয়েট্রি, এবং এখানটাতে প্রচুর ফিলোসফিক্যাল আলোচনা রয়েছে ঋগ বেদাতে, ঠিক আছে। সংস্কৃতে, এগুলো সবই সংস্কৃতে। এবার এই বেদগুলোর আবার কতগুলো পার্ট রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা কোনগুলোকে বলছে, ঋগ্বেদা সংহিতা, সামবেদা সংহিতা, এগুলো হচ্ছে সংহিতা। তারপরে আছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এগুলোকে না এরকম চার্টের মতন করে পড়ে নিলে সুবিধা হবে। বেদাস তো 4টে হয়ে গেল, এবার এটার হচ্ছে এরকম 4টে ভাগ। তোমরা নিজেরাই এরকম বাড়িতে খাতার মধ্যে পড়ে নিয়ে সংহিতা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এবার এগুলোর মধ্যে থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলো ধরো আমরা যখন বৈদিক পিরিয়ডটা পড়বো সেখান থেকে কিছু কিছু কোন কোন আরণ্যকেতে কি কি আছে, কোন কোন উপনিষদে কি কি আছে সেগুলো একটু বড় লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বেদের পার্ট। এবার আমরা দেখবো যে ব্রাহ্মণাতে, আরণ্যকে আর উপনিষদে এগুলোতে কি কি আছে। ব্রাহ্মণা কি নিয়ে বলে, প্রোজ এক্সপ্লেনেশন অফ সংহিতা পোর্শন অ্যান্ড গিভ ডিটেলস এক্সপ্লেনেশন অফ স্যাক্রিফিশিয়াল রিচুয়াল অ্যান্ড দেয়ার আউটকাম। ব্রাহ্মণাতে এটা বলে। আরণ্যকতে বলে হচ্ছে philosophical sacrificial rituals in a symbolic and philosophical way. এই বইগুলো কি, these are works to be read in forest, যার জন্য এটার নাম আরণ্যক। এবং আরণ্যক আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ এ লিঙ্ক বিটুইন ব্রাহ্মণাস অ্যান্ড উপনিষদ। আরণ্যককে কিন্তু রহস্য বলে, কারণ এখানে কিছু কিছু সিক্রেট যেগুলো হচ্ছে উপনিষদের বেসিস তৈরি করে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, যার জন্য এখানটাতে আরণ্যককে বলে হচ্ছে রহস্য। তাহলে এখানে দেখো সংহিতা, সংহিতাতে থাকছে হচ্ছে মন্ত্র একদম ইন জেনারেল। তারপর সেখান থেকে সেই মন্ত্রগুলোর কি কি, সেই মন্ত্রগুলোর উপর ভিত্তি করে কি কি স্যাক্রিফিশিয়াল রিচুয়াল সেগুলো করা যেতে পারে, সেগুলো থাকছে ব্রাহ্মণাতে। এবার ব্রাহ্মণা, এই আরণ্যক, ব্রাহ্মণের পরে আসছে হচ্ছে আরণ্যক। আরণ্যকে কি থাকছে, উপনিষদ এবং ব্রাহ্মণ এই দুটোর একটা মিডল গ্রাউন্ড হচ্ছে আরণ্যক, ঠিক আছে। এখানটাতে কি কি বলছে যে স্যাক্রিফিশিয়াল রিচুয়াল গুলো সিম্বলিক এবং ফিলোসফিক্যাল ওয়েতে আলোচনা করা হয়। এখানে শুধুমাত্র রিচুয়াল, এখানে কিছুটা ফিলোসফিক্যাল ওয়েতে রিচুয়ালগুলোর আলোচনা, আর উপনিষদ হচ্ছে পুরোপুরি ফিলোসফি। উপনিষদের ক্ষেত্রে দেখো 108টা উপনিষদ রয়েছে, তার মধ্যে 13টা হচ্ছে প্রিন্সিপাল। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কটা উপনিষদ রয়েছে তার মধ্যে কটা ইম্পর্টেন্ট এগুলো আছে। এবার এই উপনিষদগুলোতে কি থাকে, ভ্যারাইটি অফ ফিলোসফিক্যাল আইডিয়াস অ্যাবাউট স্যাক্রিফাইস, দ্য বডি অ্যান্ড দ্য ইউনিভার্স, সেগুলো। এবার আত্মান এবং ব্রহ্মণ, আত্মব্রহ্ম, এই দুটো হচ্ছে উপনিষদের খুবই ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট, ঠিক আছে। আত্মান অ্যান্ড ব্রহ্মণ। উপনিষদে কি বলে যে কিভাবে আমরা আমাদের এই জগতের মায়া কাটিয়ে মোক্ষ লাভ করতে পারি, এইটা হচ্ছে উপনিষদের মেইনলি ফিলোসফি আলোচনার মধ্যে পড়ে।
আত্মান মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলফ, মানে আমি আত্মা, যেটাকে বলে আত্মা। আর ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে যেটা আলটিমেট রিয়ালিটি, যেখানে গিয়ে আত্মা পরমাত্মা। পুরো উপনিষদের মেইন কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে মোক্ষ লাভ করা। হ্যাঁ, ওই আত্মা পরমাত্মার মিলনে হবে মোক্ষ লাভ। তো সেইটা হচ্ছে উপনিষদ, হচ্ছে ফিলোসফিক্যাল। তাহলে এখানে বোঝা গেল সংহিতা হচ্ছে ইন জেনারেল যেগুলো মন্ত্র রয়েছে বেদের সেগুলো, ব্রাহ্মণাতে হচ্ছে স্যাক্রিফিশিয়াল, হ্যাঁ, ডেসক্রিপশন, আরণ্যক হচ্ছে মিডিল গ্রাউন্ড হচ্ছে আরণ্যক, ঠিক আছে। আর উপনিষদ হচ্ছে পুরোপুরি ফিলোসফিক্যাল আলোচনা। তাহলে এটা এখান থেকে জেনারেল কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে আমরা দেখি ব্রাহ্মণাস ডিল উইথ দ্য বাল্ক অফ স্যাক্রিফিশিয়াল প্যারাফর্নালিয়া উইচ রিপ্রেজেন্টস কর্মকাণ্ড। আমরা কি কি ভাবে কোন কোন যজ্ঞ কিভাবে করতে পারি। বেদাতে প্রচুর ধরনের 4-5 রকমের যজ্ঞের কথা বলা হয়েছে। কর্মফল না, কর্মকাণ্ড মানে আমি কিভাবে বৈদিক মতে যজ্ঞ করব, সেই যজ্ঞের বিভিন্ন যে নিয়মগুলো সেগুলো হচ্ছে ব্রাহ্মণাতে রয়েছে। আর আরণ্যক আর উপনিষদে কি আছে, সেগুলোর হচ্ছে ফিলোসফিক্যাল স্পেকুলেশন, মানে কেন করব আমি যজ্ঞটা। মানে বৈদিক মতে বিভিন্ন রকমের যজ্ঞ হয়, ঠিক আছে। এগুলো আমরা ওই ঋগ্বেদিক যখন পড়বো বা ঋগ্বেদিক লেটার বেদিক, সেখানে আমরা সেই যজ্ঞগুলো ডিটেলসে পড়বো। তো এই যজ্ঞগুলো যে করব, সেই যজ্ঞ কিভাবে করব সেটা আছে হচ্ছে ব্রাহ্মণাতে, যার জন্য ওটা হচ্ছে কর্মকাণ্ড। এবং কেন করব সেটার ফিলোসফিক্যাল ইম্পর্টেন্সটা কি রয়েছে সেটা রয়েছে হচ্ছে আরণ্যক আর উপনিষদে। তার জন্য সেটাকে আমরা বলি হচ্ছে জ্ঞানকাণ্ড, ঠিক আছে। ওটা থেকে আমাদের জ্ঞান হচ্ছে, আর এটা থেকে আমরা কর্ম কিভাবে করব, কিভাবে যজ্ঞ করব সেটা জানতে পারছি। এবার আসছি আমরা 4টে বেদা। 4টে বেদার কি কি পার্ট রয়েছে। খুবই বোরিং এই জিনিসগুলো, কোনো মানে ইন্টারেস্টিং কিছু বলারই নেই এখানে, কিছু করার নেই, এগুলো পড়তেই হবে। এক্স্যাক্টলি, এগুলো পড়তেই হবে, হ্যাঁ সেটাই। তো ঋগ্বেদার ক্ষেত্রে যেটা হচ্ছে, ঋগ্বেদাতে আমরা দেখতে পাচ্ছি 10টা রয়েছে। ঋগ্বেদা কালেকশন অফ 1028টা হাইম এবং 10টা বই ঋগ্বেদার। আর ঋগ্বেদার একটাই শাখা রয়েছে, সেটা হচ্ছে সকল শাখা। এটা খুব ইম্পর্টেন্ট, একটাই শাখা, সেটা হচ্ছে সকল শাখা। এটা ঋগ্বেদা গেল। এরপরে সামবেদা। এই ঋগ্বেদাকে নিয়েই কিন্তু একটা পিরিয়ড, যেটাকে আমরা ঋগ্বেদিক পিরিয়ড বলি। তারপরে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই তিনটাকে আলাদা করে বলা হয় লেটার বেদিক পিরিয়ড। তো সামবেদের ক্ষেত্রে কি আছে, এটাতে 1810টা ভার্স রয়েছে, সেটা মেইনলি ঋগ্বেদা থেকেই নেওয়া, এবং সেটা হচ্ছে মিউজিক্যাল নোটেশনের অ্যাকর্ডিং সেটাকে সাজানো। দ্য অরিজিনাল মেলোডিজ আর হাউএভার লস্ট। তো সামবেদাতে কি মনে রাখবে, ঋগ্বেদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি কিছু কিছু মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্রগুলোকে মিউজিক্যাল নোটেশন অনুযায়ী সাজানো হচ্ছে সামবেদী। সামবেদ যখন পড়া হয় সেটাকে একটা সুন্দর গান করে করে পড়া হয়, ওটা কিন্তু নর্মাল মন্ত্রের মতো পড়া হয় না। তো সামবেদ মানেই হচ্ছে গান, এটা মনে রাখবে। তো মিউজিক্যাল নোটেশনের ভিত্তিতে সেটাকে সাজানো। আর এটার অরিজিনাল মেলোডিগুলো যদিও হারিয়ে গেছে, কিন্তু এখনো সামবেদ যদি পড়া হয় সেটাকে একটা ছন্দে ছন্দে গান করে করে পড়া হয়। আর এটার শাখাগুলো কি কি রয়েছে, কৌঠুমা, রানানাইয়া অ্যান্ড জৈমিনীয়, ঠিক আছে। জৈমিনীয় এটার নাম শুনেছি সবাই নিশ্চয়ই। তো এইগুলো হচ্ছে সামবেদের বিভিন্ন শাখা। তাহলে ওখানে একটা, এখানে 3টে গেল। যজুর্বেদ, যজুর্বেদটা হচ্ছে প্রচুর শাখা রয়েছে যজুর্বেদের। এটা একটু ওই এরকম স্টার্ট করে না পড়লে কিন্তু মনে থাকবে না। যজুর্বেদে মেইনলি ডিটেলস অফ দ্য পারফরমেন্স অফ রিচুয়াল। যজুর্বেদে খালি কিভাবে রিচুয়ালগুলো পারফর্ম করবো সেগুলো ডিটেলস থাকে। তো সেখানটাতে 2টো ভাগে ভাগ করা হয়, শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদের মধ্যে কি পার্থক্য, যে শুক্ল যজুর্বেদে হোয়াইট, যেটা হচ্ছে হোয়াইট স্কুল, সেটা হচ্ছে অনলি মন্ত্র, কিন্তু কৃষ্ণ যজুর্বেদে সেই মন্ত্রের সঙ্গে সেটার কিন্তু কিভাবে মন্ত্রগুলোকে কিন্তু ডেসক্রাইব করে কমেন্টারিও আছে। এটাই হচ্ছে মেইনলি পার্থক্য শুক্ল আর কৃষ্ণ যজুর্বেদের মধ্যে, ঠিক আছে। হোয়াইট স্কুল আর ব্ল্যাক স্কুল, এটাকে আলাদা আলাদা 2টো নামে বলে। হোয়াইট স্কুল খালি মন্ত্র, ব্ল্যাক স্কুলে মন্ত্রের সঙ্গে আরো ডিটেলসে সেটার বর্ণনা, ঠিক আছে। এবার এই শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদের আবার ভাগ রয়েছে। শুক্ল যজুর্বেদের কি কি শাখা রয়েছে, একটা হচ্ছে মধ্যাদিনা আর একটা হচ্ছে কানভা, এই 2টো। আর যেটা কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদের 4টে শাখা রয়েছে, কথাকা, কপিস্থলা, মৈত্রায়ণী, তৈত্তিরিয়া।
ঠিক আছে, এগুলোকে কিভাবে মনে রাখবে, আমি যেভাবে মনে রাখি এটা, সেটা হচ্ছে MK ইনিশিয়ালগুলো দিয়ে যদি মনে রাখো তাহলে কিন্তু এটা যেরকম KKMT আর ওটা MK, এমটা কমন দুটোতেই, আর এখানে দুটো KK রয়েছে এক্সট্রা, আর ওখানে হচ্ছে ওখানেও K আছে, M আর K দুটোতেই কমন, এটাতে এক্সট্রা পরেরটাতে যেটা আছে ব্ল্যাক স্কুলে সেটা হচ্ছে এক্সট্রা একটা আছে, দাঁড়াও MK আর একটা হচ্ছে KKMT, এটা হয়ে গেল মধ্যাদিনা এন্ড কানভা, আর এটা হয়ে গেল কথাকা, কপিস্থলা, মৈত্রায়নী, তৈত্তিরীয়। এইভাবে যদি মানে এইভাবে চেষ্টা করো মনে রাখা, তাহলে মনে রাখা যেতে পারে এই জিনিসগুলো, ঠিক আছে। আর তারপরে আছে অথর্ববেদ। অথর্ববেদে হচ্ছে একদম লেটেস্ট বেদ, এটা সব থেকে নতুন অথর্ববেদ, এবং সেখানে কি কি আছে, বিভিন্ন হাইমস রয়েছে যেগুলো ঋগ্বেদা থেকে নেওয়া, আর তার সঙ্গে কিছু আছে কি স্পেলস অ্যান্ড চার্মস উইচ রিফ্লেক্ট আসপেক্টস অফ পপুলার বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। ঠিক আছে, বিভিন্ন পপুলার বিলিফ এবং প্র্যাকটিস নিয়ে প্রচুর স্পেল রয়েছে সেখানটাতে। আর এখানে দুটো রয়েছে, এখানটাতে সৌনকা রয়েছে আর আলাদা, ঠিক আছে, এই দুটো হচ্ছে অথর্ববেদের শাখা। আর এর পরে আছে কিছু বেদাঙ্গ লিটারেচার, যেগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি, মানে এই মেইন চারটে বেদ তার সঙ্গে সাপ্লিমেন্টারি আরো কিছু টেক্সট রয়েছে যেগুলোকে বেদাঙ্গ টেক্সট বলছে। তার মধ্যে এই 6টা রয়েছে। শিক্ষা হচ্ছে ফোনেটিক্স, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প, জ্যোতিষ, এই 6টার নাম মনে রাখতে হবে। শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প, জ্যোতিষ, ঠিক আছে। তো জাস্কের নিরুক্ত এটা একটা ইটিমোলজি নিয়ে একটা ওয়ার্ড। ইটিমোলজি মানে কোনো ওয়ার্ড কিভাবে সেটার বেসটা কি, কোনো ওয়ার্ড কিভাবে আসছে, কোন ওয়ার্ড থেকে কি আসছে, মানে পুরো একদম ডিটেলসে যায় প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে উৎপত্তি হচ্ছে কোনো ওয়ার্ডে, সেটা হচ্ছে ইটিমোলজি। তো জাস্কের নিরুক্ত এটা হচ্ছে একটা ইটিমোলজিক্যাল টেক্সট, ঠিক আছে। ইটিমোলজি অফ দ্য ওয়ার্ডস ইন ঋগ্বেদা, ঋগ্বেদার যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর উৎপত্তি কি সেটা হচ্ছে আমরা এই জাস্কের নিরুক্ত গ্রন্থ থেকে জানতে পারি। এগুলো হচ্ছে বেদাঙ্গ লিটারেচার। তাহলে বোঝা গেল বেদে তাহলে কি কি বললাম, 4টে বেদ, সেগুলোর কি কি ভাগ রয়েছে, কোনটাতে কি কি রয়েছে, আর এই 6টা বেদাঙ্গ লিটারেচার, ঠিক আছে। এটা চলে গেল বেদ। এরপরে আসছে রামায়ণ আর মহাভারত। রামায়ণ আর মহাভারত আমরা সবাই মোটামুটি জানি এগুলো সম্পর্কে। তো এগুলোকে হচ্ছে রামায়ণ মহাভারতে এটাকে স্মৃতিও বলে, আর কিছুটা ইতিহাস আর ট্র্যাডিশনের মধ্যেও পড়ছে। আর রামায়ণকে সামটাইমস ইজ ক্লাসিফাইড অ্যাজ কাব্য বা পোয়েট্রি, ঠিক আছে। তো রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রে কি হচ্ছে, এগুলো এপিক, আমরা জানি এগুলো হচ্ছে গ্রেট এপিক অফ ইন্ডিয়া। তো এবার এখানটাতে কিছু কিছু জিনিসপত্র এমন রয়েছে যেগুলো আমাদের মনে হয় যে না এগুলো হওয়া সম্ভব না বাস্তব দুনিয়াতে, তাই তো আমরা এরকম মনে করি। তো এক্ষেত্রে কি করতে হয়, রামায়ণ বা মহাভারতকে আমাদেরকে এমনভাবে পড়তে হবে যে এখান থেকে আমরা যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোকে অতটাও পাত্তা না দিয়ে সেখানকার যে হিস্টোরিক্যাল মেটেরিয়ালগুলো সেগুলোকে আমাদেরকে তুলতে হবে, ঠিক আছে। এগুলোকে আমরা অ্যাজ এ হিস্টোরিক্যাল টেক্সট, একজন হিস্টোরিয়ান কিন্তু একটা রিলিজিয়াসের পার্সপেক্টিভ থেকে, একটা রিলিজিয়াস টেক্সট, সেই পার্সপেক্টিভ থেকে কিন্তু কখনো রামায়ণ মহাভারতকে পড়বে না। আমাদেরকে দেখতে হবে যে রামায়ণ মহাভারতের ক্ষেত্রে কি কি সোশ্যাল ইমপ্লিকেশনস, কি কি পলিটিক্যাল ইমপ্লিকেশনস রয়েছে, সেইভাবে কিন্তু অ্যাজ আ সোর্স রামায়ণ মহাভারতকে দেখতে হবে। এই দুটোই কিন্তু মোটামুটি সিমিলার পিরিয়ডের। দেখো এখানটাতে 400 BC মানে 4th 5th সেঞ্চুরি থেকে 3rd সেঞ্চুরি পর্যন্ত, এটা দুটোরই টাইম পিরিয়ড মোটামুটি একই টাইপের। মহাভারতের ক্ষেত্রে কি কি রয়েছে, 18টা পর্ব রয়েছে, আর এখানে কৌরব পাণ্ডবের যুদ্ধ, এগুলো একদম ইন জেনারেল কিছু আইডিয়া। তো আর এটা হচ্ছে কে তৈরি, যে লিখছে মহাভারত সে হচ্ছে বেদব্যাসের মহাভারত। আর রামায়ণ হচ্ছে, আর এর সঙ্গে থাকছে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে যে কনভারসেশন নিয়ে ভগবদ গীতা, ঠিক আছে। এরপর রামায়ণের ক্ষেত্রে 7টা কাণ্ড রয়েছে। ফার্স্ট হচ্ছে বালকাণ্ড এবং লাস্ট হচ্ছে উত্তরাকাণ্ড, এই নিয়ে। আর এটা লিখছে হচ্ছে বাল্মীকি, ট্র্যাডিশনালি আমরা জানি বাল্মীকির লেখা। এবার এখানটাতে যেটা হচ্ছে যে এই সাইটগুলোর কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন অযোধ্যা, হস্তিনাপুর, কুরুক্ষেত্র, এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট সাইটের নাম কিন্তু মহাভারত এবং রামায়ণ থেকে আমরা পাচ্ছি। এগুলো কিসের সাইট বলতে পারবে, মানে কোন সময় এই নামগুলো আমরা জানতে পারি, কোথায় জানতে পারি? মানে ইন্ডিয়ার পলিটিক্যাল হিস্ট্রিটা যদি দেখি
বৈদিক পিরিয়ড চলে গেল। বৈদিক পিরিয়ডের পরে যখন 6th সেঞ্চুরিতে সেকেন্ড আরবানাইজেশন হচ্ছে, আমরা হরপ্পাকে বলি ফার্স্ট আরবানাইজেশন, তারপরে 16 মহাজনপদাস যখন আসছে 6th সেঞ্চুরি বিসিই থেকে, সেইটাকে আমরা বলছি সেকেন্ড আরবানাইজেশন। সেইখানে কিন্তু আমরা কুরুক্ষেত্র, হস্তিনাপুর এই নামগুলো কিন্তু ওখানটাতে পাচ্ছি। হ্যাঁ, চেদি পাচ্ছি, এগুলো সব পাচ্ছি, ইন্দ্রপ্রস্থ পাচ্ছি। তো এই নামগুলো তাহলে বুঝতে পারছো, তাহলে এই দুটো কিন্তু ওই পিরিয়ডে চলে গেল। রামায়ণ মহাভারত কিন্তু হিস্টোরিক্যাল বেসটা এখানেই। তো এখানে যে অযোধ্যা রয়েছে, অযোধ্যাতে একটা এক্সকাভেশন করা হয়েছিল, তো সেইখান থেকে প্রচুর সেটেলমেন্ট সেখানটাতে পাওয়া যায়। এবং সেইটা কোন পিরিয়ডে? নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, NBPW। এগুলো আমরা পড়বো, এগুলো যখন স্টোন এজ পড়বো তার মধ্যে আমরা ডিভিশনগুলো পড়বো। NBPW বিভিন্ন পটারি ট্র্যাডিশন, এনশিয়েন্ট ইন্ডিয়ার বিভিন্ন যেই পিরিয়ডে আমরা কোনো লিখিত কোনো মেটেরিয়াল পাচ্ছি না, সবসময় লিখিত মেটেরিয়াল পাওয়া যেত না, তো তখন আমাদের যেটা সেটাকে আমরা বলি প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড। যেই টাইম থেকে লিখিত মেটেরিয়াল পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলি হিস্টোরিক্যাল পিরিয়ড, তার আগের পিরিয়ডটাকে বলি প্রি হিস্টোরিক্যাল। প্রি হিস্ট্রি যেটা, সেটা কিন্তু আমাদের মেইনলি আর্কিওলজি বা মেটেরিয়াল সোর্স যেটা, সেগুলো থেকেই কিন্তু আমাদেরকে ডিভিশনগুলো করতে হয়। তো সেক্ষেত্রে যে ডিভিশনের ক্ষেত্রে সেখানটাতে ইম্পর্টেন্ট হচ্ছে পটারি। পটারি কোন কোন সময় কি কি ধরনের পটারি আসছে, সেগুলো মেটেরিয়াল কি কি হচ্ছে, তার উপর ভিত্তি করে বিভিন্ন টাইম পিরিয়ডে কিন্তু ভাগ করা হয়। তো এই পটারির ক্ষেত্রে PGW, NBPW এরকম প্রচুর, BRW, OCP এরকম প্রচুর ভাগ আসছে, সেগুলো আমরা পরে পড়বো। তো এইটা খালি মনে রাখো যে যখন মহাজনপদাস আসছে, মহাজনপদাসের টাইমটা সেটা পড়ে যাচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড বা NBPW-র মধ্যে, ঠিক আছে। আর আরও রামা স্টোরির বিভিন্ন, এগুলো ইম্পর্টেন্ট। এই যে চারটে দিয়েছি, এই চারটের মধ্যে এবারও মনে হয় একটা এসছিল, যে ইরামাবতারম নিয়ে একটা প্রশ্ন এসছিল এবার নেটে। তামিল ভার্সন। রামায়ণ স্টোরির কি কি ভার্সন রয়েছে? জৈনা ভার্সনের নাম হচ্ছে পৌমাচারিউ, বুদ্ধিস্ট ভার্সনের নাম হচ্ছে দশরথ জাতকা, তামিল ভার্সনের নাম এটা লিখছে কাম্বান, যেটার নাম হচ্ছে ইরামাবতারম, আর 16th সেঞ্চুরিতে সেটার আরেকটা ভার্সন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রামচরিতমানস, তুলসীদাসের রামচরিতমানস। তো রামা স্টোরির কি কি এখানটাতে টেলিংস রয়েছে আলাদা আলাদা চারটে, এই চারটের নাম কিন্তু ইম্পর্টেন্ট এখানে। এরপরে আসছে পুরানা। পুরানার মধ্যে পুরানা এখানে বলছে অ্যাকর্ডিং টু ট্রেডিশন পুরানাস আর কম্পোজড বাই ব্যাসা। এবার ব্যাসা, বাট ইট ইজ ক্লিয়ার দ্যাট এবার এই পুরানাগুলো যেগুলো রয়েছে মেইনলি 18টা মহাপুরাণ রয়েছে। এই 18টা মহাপুরাণ কিন্তু আরও 18টা মহাপুরাণ, তার সঙ্গে আরও ছোটো ছোটো অনেকগুলো উপপুরাণ। এগুলো কিন্তু একই টাইম পিরিয়ডের মধ্যে না, মানে একটা সময় বসে ওই টাইমে সবগুলো পুরাণ লেখা হয়েছে এরকম কিন্তু নয়। পুরাণের টাইম পিরিয়ডটা কিন্তু অনেকটা এক্সটেন্সিভ টাইম পিরিয়ড, মানে অনেকটা সময় 16th সেঞ্চুরি পর্যন্ত এবং 19th সেঞ্চুরি পর্যন্ত পুরাণ কিন্তু লেখা হয়েছে। তো অনেক পুরনো পুরাণও যেরকম আছে সেরকম নতুন আরও পুরাণও কিন্তু রয়েছে। এবার 18টা মহাপুরাণের নাম এখানে দিয়েছি, এগুলো অতটা মনে রাখার দরকার নেই। এইটা এখানটাতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুরাণের 5টা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা হচ্ছে পঞ্চলক্ষণা পুরাণ। এই 5টা ক্যারেক্টারিস্টিক্স কি কি? স্বর্গ, প্রতিসর্গ, মন্বন্তর, বংশা, বংশানুচরিত। 5টা: স্বর্গ, প্রতিসর্গ, মন্বন্তর, বংশা, বংশানুচরিত। স্বর্গটা কি? ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে 5টা ক্যারেক্টারিস্টিক্স পুরাণে। ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। প্রতিসর্গ হচ্ছে রিক্রিয়েশন। মন্বন্তর হচ্ছে দ্য পিরিয়ড অফ ভেরিয়াস মানুস। বংশা হচ্ছে জিনিওলজিস অফ গডস অ্যান্ড ঋষিস, অ্যান্ড বংশানুচরিত হচ্ছে অ্যাকাউন্ট অফ রয়্যাল ডাইনাস্টিস। এই 5টা খুব ইম্পর্টেন্ট। আর তারপর আমরা পুরাণে 4টে যুগের কথা পাই: কৃত, ত্রেতা, দাপর, কলি। আর এখন কলিযুগ চলছে এরকম বলে। তো এই যে এজের কনসেপ্টটা কিন্তু পুরাণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর এখানটাতে এখানে কয়েকটা পুরাণের যেগুলো নাম দিয়েছি, এই পুরাণগুলোর নাম কিন্তু আমরা যখন এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি পড়বো, এই পুরাণগুলোর নাম কিন্তু বারবার ফিরে ফিরে আসে, কারণ এখানটাতে এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে এক্সটেন্সিভলি আলোচনা করা আছে। বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, হরিবংশ পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ। এই কয়টা পুরাণের নাম একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ধর্মশাস্ত্র। তাহলে আমরা এতক্ষণ কি কি আলোচনা করলাম? অনেকটাই কিন্তু পড়া হলো। একটা বেদাস পড়লাম, রামায়ণ মহাভারত পড়লাম, তারপরে আমরা পুরাণ পড়ছি। এবার আমরা আসবো ধর্মশাস্ত্রতে। ধর্মশাস্ত্রতে কি কি বলা হয়েছে? কনসেপ্ট অফ ধর্ম ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট দ্য ইউনিভার্স ইজ গভর্নড বাই সার্টেন ন্যাচারাল ল
and that the moral laws guiding people's lives should be in consonance with the natural law. মানে আমাদের এই প্রকৃতিটা একটা নিজস্ব নিয়ম মেনে চলছে এবং আমাদের এই যে মনুষ্য জীবনকে চালাতে হবে সেই প্রকৃতির নিয়ম মেনেই, সেই প্রকৃতির যে ন্যাচারাল ল রয়েছে তার অ্যাকর্ডেন্স, সেই অনুযায়ী আমাদের নিজের জীবনের যে মরাল লগুলো সেগুলোকেও তৈরি করতে হবে। এটা হচ্ছে ধর্মশাস্ত্র মেইন কনসেপ্ট, ঠিক আছে। এখানটাতে ধর্মশাস্ত্রতে কি বলা হয়, ধর্ম রেফার্স টু প্রপার আইডিয়াল কন্ডাক্ট অফ লাইফ, মানে ধর্ম কিভাবে আমরা সুস্থভাবে একটা নিজেদের জীবনকে চালাতে পারি, কিভাবে মরাল ওয়েতে নিজেদের লাইফটাকে কন্ডাক্ট করতে পারি, এগুলো হচ্ছে ধর্মশাস্ত্রগুলোতে আলোচনা করা হয়। 4টে পুরুষার্থর কথা আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে রাইটিয়াস কন্ডাক্ট, অর্থ হচ্ছে মেটেরিয়াল ওয়েলবিং, কাম হচ্ছে সেন্সুয়াল প্লেজার, অ্যান্ড মোক্ষ হচ্ছে আলটিমেট ডেলিভারেন্স ফ্রম দ্য সাইকেল অফ রিবার্থ। 4টে পুরুষার্থ। আর দিস টেক্সট ক্যান বি সাবডিভাইডেড ইন্টু 3 গ্রুপস। ফার্স্ট টু আর ধর্ম সূত্রাস অ্যান্ড স্মৃতিস, আর থার্ড যেটা সেটা হচ্ছে এলাবোরেট কমেন্টারিজ, বিভিন্ন টিকা ভাষ্য, ধর্মশাস্ত্রের প্রচুর টিকা ভাষ্য এগুলো রয়েছে, ঠিক আছে। আর এখানটাতে ধর্মশাস্ত্রের 3টে সোর্স অফ ধর্ম বলে, সেটা হচ্ছে শ্রুতি যেটা আমরা শুনছি যেরকম বেদা, স্মৃতি বিভিন্ন স্মৃতি টেক্সট যেটা রামায়ণ মহাভারত এগুলো স্মৃতি টেক্সট, আর একটা সদাচার বা শিষ্টাচার। শিষ্টাচার কি গুড কাস্টম অর প্র্যাকটিস কালচারাল পিপল যারা এগুলো ফলো করে। তাহলে ধর্মশাস্ত্রতে এগুলো মেইন আছে যে ধর্মশাস্ত্র কি নিয়ে কথা বলে, কটা পুরুষার্থ রয়েছে এবং কি কি এখানটাতে সোর্স কি কি, ধর্মের যে এই যে সোর্সেস অফ ধর্ম মানে রাইটিয়াস কন্ডাক্ট, কিভাবে আমরা নিজের লাইফকে ঠিক করে কন্ডাক্ট করতে পারবো, তো সেইটার কি কি সোর্স রয়েছে, আর তার সঙ্গে হচ্ছে ধর্মশাস্ত্রের কি কি ভাগ, ধর্মসূত্র, স্মৃতি এবং তার কমেন্টারি, প্রচুর টিকা এবং কমেন্টারি, ঠিক আছে। বুদ্ধিস্ট লিটারেচারের ক্ষেত্রে আমরা জানি বুদ্ধিস্টের হচ্ছে ত্রিপিটকা, বিনয় পিটক, সুত্তা পিটক, অভিধম্ম পিটক, এই 3টে পিটক রয়েছে। এবার সুত্তা পিটকে কি বলে, বুদ্ধ যেগুলো বলে গেছে সেগুলো হচ্ছে ডক্ট্রিনাল ইস্যুস অন ডায়ালগ ফর্ম, মানে বুদ্ধের সাথে কথা হচ্ছে এরকম ডায়ালগ ফর্মে বুদ্ধ যা যা বলে গেছে সেগুলো রয়েছে। বিনয় পিটকেতে রয়েছে রুলস ফর মঙ্কস অ্যান্ড নানস অফ দ্য সংঘ, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোন কোন পিটকাতে কি কি বলা আছে। সুত্তা পিটকে মেইনলি বুদ্ধের আইডিয়াগুলো বলা আছে, বিনয় পিটকাতে বলা আছে কি কি রুলে একটা সংঘ চলবে এবং সে সংঘের যে বিভিন্ন নানস এবং মঙ্কস রয়েছে তারা কিভাবে লাইফ কন্ডাক্ট করবে সেগুলো রুলগুলো বলা আছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে পতিমোক্ষা। পতিমোক্ষা মানে আ লিস্ট অফ ট্রান্সগ্রেশনস এগেনস্ট মোনাস্টিক ডিসিপ্লিন অ্যান্ড অ্যাডমেন্টস অফ দিস, মানে পতিমোক্ষে কি আছে যে একটা মোনাস্টিক লাইফ লিড করতে গেলে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে আমাদের লাইফটা কন্ডাক্ট করতে হবে, ঠিক আছে। তো যেই রুলগুলো বলা আছে মোনাস্টিক লাইফের রুলগুলো সেগুলোকে বলে পতিমোক্ষা, এবং সেটা কোথায় আছে, বিনয় পিটকাতে। আর অভিধম্ম পিটকাতে কি আছে, অভিধম্ম পিটকাতে সেখানটাতে হচ্ছে সুত্তা পিটকের যে বুদ্ধের যে বিভিন্ন কথাগুলো দেওয়া ছিল, বুদ্ধের টিচিংসগুলো, সেগুলোর একটা সামারাইজেশন হচ্ছে অভিধম্ম পিটক, সেখানে কোয়েশ্চেন অ্যান্সার ফর্মে সেগুলোর সামারাইজেশন। এই ত্রিপিটকাগুলোরও আবার প্রচুর ভাগ রয়েছে, শুধু যে 3টে ত্রিপিটক তা নয়, এই ত্রিপিটকাগুলো আবার ছোট ছোট কয়েকটা বইয়ে বিভক্ত যেগুলোকে বলে নিকায়া। আর এই নিকায়াগুলোর মধ্যে সুত্তা পিটকা 5টা নিকায় নিয়ে তৈরি, দীঘ্ঘা নিকায়, মধ্যমা নিকায়, সংযুক্তা নিকায়, অঙ্গুত্তরা নিকায়, ক্ষুদ্রকা নিকায়। এগুলো মানে আমার বোঝানোর কিচ্ছু নেই, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে পুরো, এগুলো এখানটাতে কতগুলো ফ্যাক্ট সেগুলোকে মুখস্থ করতে হবে। আর এই জাতকা স্টোরিজ আমরা জানি সেটা কি নিয়ে, স্টোরিজ অফ প্রিভিয়াস বার্থস অফ বুদ্ধা, সেখানে 15টা বই রয়েছে। এবং এই জাতকা স্টোরিটা কোন নিকায়ের পার্ট, সেটা হচ্ছে ক্ষুদ্রকা নিকায়ের পার্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাতকা স্টোরি মানে ত্রিপিটক রয়েছে, ত্রিপিটকের মধ্যে আবার সেগুলো ছোট ছোট নিকায়াতে ভাগ করা রয়েছে, সেই ভাগের মধ্যে সুত্তা পিটকের হচ্ছে 5টা নিকায় রয়েছে, তার মধ্যে আবার যে ক্ষুদ্রকা নিকায় তার মধ্যে হচ্ছে জাতকা স্টোরিগুলো পড়ছে। ক্ষুদ্রকা নিকায়ের মধ্যে আরো জিনিস আছে, সেটা হচ্ছে ধম্মপদ বলে একটা জিনিস আছে, ধম্মপদ, থেরিগাথা, থেরাগাথা,
থেরিগাথা, থেরেগাথা কি? থেরিগাথা হচ্ছে যেটা women's experience on of renunciation, that's special importance। মানে থেরিগাথা হচ্ছে বিভিন্ন যে মহিলা নান যারা ছিল তাদের জন্য থেরিগাথা, তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে, আর থেরাগাথা হচ্ছে যারা মঙ্ক তাদের এক্সপিরিয়েন্স নিয়ে তৈরি বই, ঠিক আছে? ধম্মপদা, থেরিগাথা, থেরেগাথা, ঠিক আছে? আর নন ক্যাননিক্যাল টেক্সট এখানটাতে এগুলো হচ্ছে ক্যানন। মানে ক্যানন বলতে কি? ত্রিপিটকা এবং তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, যে নিকায়া বা জাতকা, সেগুলো থেকে আমরা বুদ্ধের টিচিং সম্পর্কে জানতে পারছি। আর বুদ্ধের এই টিচিংগুলোর উপর বেস করে আরও কিছু ফিলোসফিক্যাল আলোচনা নিয়ে বই রয়েছে, যেগুলোকে নন ক্যাননিক্যাল টেক্সট বলছে। তার মধ্যে একটা হচ্ছে মিলিন্দ পানহা। মিলিন্দ পানহা হচ্ছে কিং মিলিন্দা অ্যান্ড মঙ্ক নাগাসেনা। তার মধ্যে কিং মিলিন্দা হচ্ছে সেই ইন্দো গ্রিক, যখন আমরা পোস্ট মরিয়ান পড়বো সেখানে মিলিন্দার নাম পাবো আমরা, মিনান্দার বা মিলিন্দা বলে। তার মিনান্দার, সেই মিনান্দার আর নাগাসেনার মধ্যে কনভারসেশন নিয়ে হচ্ছে মিলিন্দ পানহা, ঠিক আছে? এটা একটা নন ক্যাননিক্যাল বুদ্ধিক টেক্সট। আরও রয়েছে যেরকম পালি ও শ্রীলঙ্কান ক্রনিকলস যেগুলো রয়েছে, সেগুলো দীপবংশা, মহাবংশা, এগুলো হচ্ছে আমরা শ্রীলঙ্কা থেকে পাই, ঠিক আছে? এখানটাতেও আমরা বুদ্ধের লাইফের বিভিন্ন হিস্টোরিক্যাল বা মিথিক্যাল অ্যাকাউন্ট পাই, ঠিক আছে? তো এটা গেল বুদ্ধিস্ট টেক্সট। মোটামুটি বুদ্ধিজমের হিস্ট্রি জানার জন্য এই বইগুলো আমরা ফলো করব। এবার জৈন লিটারেচার, জৈনদের যে বইগুলো সেগুলোকে বলে সিদ্ধান্ত বা আগমস, সিদ্ধান্ত বা আগমস বলে। এবার এই ল্যাঙ্গুয়েজ অফ দ্য আর্লিয়েস্ট এই বুদ্ধিস্ট টেক্সটগুলো কিন্তু পালি ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখতে হবে। আমরা এতক্ষণ যে রামায়ণ, মহাভারত, বেদা এগুলো যেগুলো বললাম, ধর্ম, এগুলো সব সংস্কৃতে, বুদ্ধিস্টগুলো হচ্ছে পালিতে, জৈনগুলো হচ্ছে প্রাকৃতে, ঠিক আছে? প্রাকৃতের ইস্টার্ন ডায়ালেক্ট যেটা অর্ধমাগাধি, সেই অর্ধমাগাধিতে এগুলো লেখা, যেগুলো জৈনদের একদম ফার্স্ট যে টেক্সটগুলো রয়েছে। তো জৈন মনাস্টিক অর্ডার, সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, শ্বেতাম্বর অ্যান্ড দিগম্বরা, এই দুটো ভাগ রয়েছে। শ্বেতাম্বরাদের আবার যে ক্যাননগুলো রয়েছে সেগুলোকে আবার এতগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অঙ্গা, উপাঙ্গা, পৈন্যাস, চেয়াসূত্রাস, মূলাসূত্রাস, আর তার সঙ্গে আরও অনুগাধারা, এগুলো আরও ছোট ছোট ভাগ রয়েছে, ঠিক আছে? শ্বেতাম্বরা যে ক্রনিকলগুলো রয়েছে তার মধ্যে। আর শ্বেতাম্বরা ট্রেডিশন, দ্য অঙ্গার্স ওয়ার কম্পাইল্ড, একটা কাউন্সিল হেল্ড অ্যাট পাটলিপুত্র। শ্বেতাম্বরাদের যেই 12টা অঙ্গ রয়েছে ওদের ক্যাননিক্যাল টেক্সটে, সেটা কোথায় কম্পাইল করা হচ্ছে? সেটা হচ্ছে কম্পাইল করা হচ্ছে পাটলিপুত্রতে। দ্য কম্পাইলেশন অফ এন্টায়ার ক্যানন, মানে 12টা অঙ্গ তার সঙ্গে এতগুলো উপাঙ্গ, পেনেস, এগুলো সব যে এন্টায়ার ক্যাননটা, সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে বলভি ইন গুজরাট, এবং সেখানটাতে কে প্রিসাইড করছে? দেবাবর্ধি খেমশ্রমণা। এগুলো জাস্ট ফ্যাক্ট, জাস্ট মুখস্থ করতে হবে এই জিনিসগুলো পরপর। এবার আদি পুরাণ, সেখানে আমরা ঋষভদেবের কথা সম্পর্কে জানতে পাচ্ছি। ঋষভদেব হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর, আদিনাথ নামেও পরিচিত, তার সম্পর্কে আমরা জানতে পারছি আদি পুরাণ থেকে। আর হরিবংশ পুরাণ, হরিবংশ পুরাণ হচ্ছে 8th century, gives Jain version of the stories of Kaurava, Pandava, Krishna, Balaram and others, এটা হচ্ছে পুরাণ থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে? তো এটা মোটামুটি গেল। আর এটা কি লেখা? ও ত্রিষষ্টি লক্ষণা মহাচম্পু বাই হরিসেনা এন্ড গুণাভদ্র। লেখাটা পড়া যাচ্ছে? এটা পড়া যাচ্ছে না, এটা আমি লিখে দিচ্ছি তাহলে। এখানটার এই বইটা থেকে আমরা, এই বইটার নামটা খুব ইম্পর্টেন্ট, ত্রিষষ্টি লক্ষণা, TRI ষষ্ঠী, লক্ষণা, ত্রিষষ্টি। এই বানানটা এত বড় বানান, লক্ষণা মহাপুরাণ, হ্যাঁ, মহাপুরাণ। এটা কারা কারা লিখছে? এটা লিখছে হচ্ছে বাই জিনা সেনা, and
গুণাভাদ্রা। পড়া যাচ্ছে আমার হাতের লেখা ঠিকঠাক? অনলাইনে যারা করছে তারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। 63 লক্ষণা মহাপুরাণা বাই জিনসেনা এন্ড গুণাভাদ্রা, এটা একটা ইম্পর্টেন্ট জৈনা টেক্সট। এই জৈনা টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন জৈনা সেন্ট কিং হিরো তাদের লাইফ সাইকেল, রিচুয়াল, ইন্টারপ্রিটেশনস অফ ড্রিমস, এগুলো অনেক কিছু জানতে পারছি এই বইটা থেকে। এই নামটা মনে রাখবে, আদি পুরাণ, হরিবংশ পুরাণ, 63 লক্ষণা মহাপুরাণ, এটা। আর আরেকটা হচ্ছে পরিশিষ্ট পার্বণ বাই হেমচন্দ্র। এই বইগুলোর নাম খুব ইম্পর্টেন্ট, এই বইগুলো থেকে অনেক সময় ম্যাচ দ্য ফলোয়িং করে আসে, এই পাশে নাম দিয়ে দিল, ওই পাশে রাইটারের নাম, আর এই পাশে বইয়ের নাম দিয়ে বললো ম্যাচ দ্য ফলোয়িং, সেরকম আসে। বা একটা লাইন দিয়ে দিল যে এটা জৈনা টেক্সট না বুদ্ধিস্ট টেক্সট, সেগুলো নিয়ে দিল। তো মোটামুটি যদি আইডিয়া থাকে যে এটা জৈনা টেক্সট, তো সেই বইয়ের ধরো দেওয়া আছে এই বইটাতে কি কি বলা আছে বলে 4টে পয়েন্টের মধ্যে বলে দিল কোনটা কোনটা ঠিক, যেরকম আসছে এখন প্রশ্ন। তো মোটামুটি যদি জানো যে এটা একটা জৈনা টেক্সট এবং এখানটাতে এই জিনিসগুলো বলা আছে, তো তখন কি করতে পারবে, মানে এলিমিনেট করতে পারবে। যে তখন যদি কোনো একটা অপশন বুদ্ধিস্ট টেক্সট দিয়ে দিল, তখন সেটা কিন্তু মানে অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে। তো সেই রকম এলিমিনেশন করার জন্য ওই বইগুলো সম্পর্কে 1-2 লাইন জেনে রাখলেই হয়। তো আরেকটা হচ্ছে পরিশিষ্ট পার্বণ বাই হেমচন্দ্র, সেখানটাতে জৈনা টিচার এবং তার সঙ্গে একটু পলিটিক্যাল হিস্ট্রি ডিটেলসও রয়েছে। এরপরে আসছি আমরা সঙ্গম লিটারেচার, এটা তাহলে মুছে দিচ্ছি। সঙ্গম, যেটা তুমি বলছিলে যে সব থেকে কঠিন লাগে নামগুলো, সঙ্গম লিটারেচার। সঙ্গমদের কি হচ্ছে 3টে এখানটাতে ওদের কাউন্সিল হচ্ছে, যেই কাউন্সিলে তামিল যেটা, সেখানে 3টে হচ্ছে কাউন্সিল, একটা হচ্ছে মাদুরাইতে, একটা হচ্ছে কাপাতপুরামে, তারপরে আবার থার্ড কাউন্সিলটা হচ্ছে মাদুরাইতে। এখানটাতে এই 3টে কাউন্সিলে সঙ্গম যে টেক্সটগুলো রয়েছে সেগুলো, এগুলো হচ্ছে লিটারারি গ্যাদারিং, মানে সবাই একসাথে বসে টেক্সটগুলোকে কম্পাইল করছে, ঠিক আছে। তো 3টে রয়েছে, মাদুরাই, কাপাতপুরাম, মাদুরাই। এটা মনে রাখা খুব একটা কঠিন না। এই সঙ্গম কর্পাস, এখানটাতে হচ্ছে ইত্যুত্তকাই আর পট্টু, এই দুটোর নাম। ইত্যুত্তকাই হচ্ছে 8 কালেকশনস এবং পট্টু হচ্ছে 10টা গান। ইত্যুত্তকাই হচ্ছে কবিতা, 8টা কবিতা, আর পট্টু হচ্ছে 10টা গান। এটুকু মনে রাখলে একটু যা হোক দিয়ে একটা মনে রাখতে হবে। আর তোলকাপিয়াম তো গ্রামার বললামই, তামিল গ্রামার যেটা, সেটা হচ্ছে তোলকাপিয়াম। আর 2 ধরনের রয়েছে এখানটাতে সঙ্গম পোয়েম, আকম অ্যান্ড পুরম। আকম পোয়েমটা কি? আকম পোয়েমের যে থিমটা সেটা হচ্ছে লাভ বা প্রেম নিয়ে, আর পুরম হচ্ছে ওয়ার নিয়ে, ঠিক আছে। তাহলে 2 ধরনের এখানটাতে হচ্ছে আকম আর পুরম, 2 ধরনের সঙ্গম পোয়েম হচ্ছে। আকম হচ্ছে লাভ আর পুরম হচ্ছে ওয়ার নিয়ে, ঠিক আছে। এটা কিভাবে করতে পারে, একটা ট্রিক বলে দিই। মানে ছোট বয়সে প্রেম করলে বাবা মা বকা দেয়, অকাম করছে বলতে পারে, অকাম থেকে লাভ, ঠিক আছে। আর পুরম হচ্ছে যুদ্ধ। পুরো মানে কি, একটা ওই নগরের যুদ্ধ, এইভাবে আর কি মনে রাখা যেতে পারে এই জিনিসগুলো। আমি এভাবে মনে রাখি, তাছাড়া এগুলো মনে রাখা সম্ভব না। হ্যাঁ, ট্রিক্স না থাকলে হবে না। তো আর হচ্ছে একে রামানুজন বলে একজন হিস্টোরিয়ান আছে, উনি পুরম পোয়েট্রিগুলোকে বলছেন পাবলিক পোয়েট্রি। এগুলো হচ্ছে পাবলিকের জন্য লেখা পুরম পোয়েট্রি, যেখানটাতে হচ্ছে লাভ বাদে আর বাকি সব রকমের কমিউনিটি, কিংডম, গুড, ইভিল সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, আর লাভ নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে, ঠিক আছে। 10th সেঞ্চুরিতে নাথামুনি কালেক্ট করছে আলভার হাইম, আলভার আর নায়ানার, এটাও একটা জিনিস আছে। আলভার কাদেরকে বলে? সাউথ ইন্ডিয়ান যারা বৈষ্ণব সেন্ট রয়েছে তাদেরকে বলে আলভার। এটা লিখে নাও, এটা পরে পড়বো আমরা। আলভার হচ্ছে সাউথ ইন্ডিয়ান বৈষ্ণব সেন্ট। আর নায়ানার, হ্যাঁ নায়ানার হচ্ছে
শৈবসেন, ওই একই সাউথ ইন্ডিয়ান শৈবসেন। এদের মধ্যে প্রচুর রেশারেশি ছিল, একই টাইম পিরিয়ডে আসছে মোটামুটি এরা সব, আর এদের মধ্যে রেশারেশি থাকছে। তাহলে আলভার আর নায়ানার, আলভার হচ্ছে বৈষ্ণবা আর নায়ানার হচ্ছে শৈব। সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়াতেই, নর্থ ইন্ডিয়াতে কিন্তু ওদেরকে আলভার আর নায়ানার বলে না, সাউথ ইন্ডিয়াতেই বলে। এরা একই টাইমে আসছে এবং প্রচুর রেশারেশি থাকছে, এটুকু মনে রাখবে। এবার 10th সেঞ্চুরিতে নাথামুনি কালেক্টেড আলভার হাইমস, আলভার মানে বৈষ্ণবা সেন্টদের বিভিন্ন যে টিচিংসগুলো রয়েছে সেগুলোকে ক্যাননিক্যাল ফর্মে লিখছে, এবং তার নাম হচ্ছে নলরিয়া দিব্যা প্রবন্ধম। নলরিয়া দিব্যা প্রবন্ধম নাথামুনির লেখা 10th সেঞ্চুরিতে একটা আলভার হাইম, ঠিক আছে। বৈষ্ণবদের একটা লেখা হচ্ছে নলরিয়া দিব্যা প্রবন্ধম, 10th সেঞ্চুরি, টাইমটা মনে রাখতে হবে। আর এই 10th সেঞ্চুরিতে নায়ানারদের যেটার নাম হচ্ছে যেটা শৈব টেক্সট, সেটার নাম হচ্ছে তিরুমুরাই, এবং সেটা লিখছে হচ্ছে নাম্বি আন্দার নাম্বি, ঠিক আছে। তাহলে এখানটাতে 10th সেঞ্চুরিতে একটা হচ্ছে আলভার টেক্সট, একটা হচ্ছে নায়ানার টেক্সট। আলভার টেক্সটের নাম হচ্ছে নলরিয়া দিব্যা প্রবন্ধম, আর নায়ানার টেক্সটের নাম হচ্ছে তিরুমুরাই। 10th সেঞ্চুরিতে দুটো টেক্সট থাকছে, ঠিক আছে। এটা লিখছে হচ্ছে কি নামটা বললাম, নাথামুনি, আর এটা ওই নায়ানারটা লিখছে হচ্ছে নাম্বি আন্দার নাম্বি। নাম্বি আন্দার নাম্বি এন দিয়ে শুরু, নায়ানার এন দিয়ে শুরু, সেভাবে মনে রাখা যেতে পারে, ঠিক আছে। এটা কি তাই হয় না? এটা তাই হচ্ছে না, আলভারোটা এন দিয়ে শুরু। আর 12th সেঞ্চুরিতে আরেকটা শৈব সেন্টদের টেক্সট পাচ্ছি, সেটার নাম হচ্ছে পেরিয়ার পুরাণম, ঠিক আছে। এই নামগুলো মনে রাখা ছাড়া কিছু উপায় নেই। আর 10th সেঞ্চুরি টেক্সটের নাম তিরুমুরাই, 12th সেঞ্চুরি নায়ানার টেক্সটের নাম হচ্ছে পেরিয়ার পুরাণম। আর কালামপাকাম বলে একটা পোয়েটিক কম্পোজিশন রয়েছে। কালামপাকামটা কি, সেটা হচ্ছে নামগুলো, সে কিচ্ছু মানে নামগুলো প্রচন্ড গুলিয়ে যায়, যাই হোক। তো কালামপাকাম হচ্ছে যেটা, সেটা পোয়েটিক কম্পোজিশন। সেই পোয়েটিক কম্পোজিশনের যেটা লাস্ট লাইন বা ওয়ার্ড বা ফুট বা সিলেবেল, সেটা হচ্ছে প্রিসিডিং পোয়েম, মানে তার আগের যে পোয়েমটা রয়েছে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য, মানে এই যেগুলো হচ্ছে কালামপাকাম পোয়েম হয়, সেগুলোর এই পোয়েটিক কম্পোজিশনগুলোর কি হয়, যেটা লাস্ট লাইন বা লাস্ট ওয়ার্ড যেটা হচ্ছে সেইটা দিয়ে পরের পোয়েমটা শুরু হয়। এইটা হচ্ছে কালামপাকাম পোয়েটিক কম্পোজিশনের মেইন বৈশিষ্ট্য, যে যেই লাস্ট ওয়ার্ডটা থাকবে বা যেই সিলেবেলটা থাকবে সেটা দিয়ে পরের পোয়েমটা শুরু হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোভাই। কোভাই হচ্ছে যেটা থিম্যাটিক সিকোয়েন্সে ভার্সগুলোকে অ্যারেঞ্জ করা থাকে, ঠিক আছে, মানে থিম অনুযায়ী কোন কোন ভার্স কোনটার পরে যাবে সেই অনুযায়ী সেটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজানো, সেটা হচ্ছে কোভাই। উলা লিটারেচার একটা আছে, সেখানে হচ্ছে সংস ইন প্রেজ অফ গড, যখন কোনো ডিটিকে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে নিয়ে যাচ্ছি তখন আমরা যে গানগুলো করতে করতে যাচ্ছি সেগুলোকে বলে উলা, ঠিক আছে। সঙ্গম লিটারেচার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে উলা। আরেকটা আছে টুটু পোয়েট্রি। টুটু পোয়েট্রিটা হচ্ছে কনসিস্টেড অফ পোয়েমস ইন উইচ দ্য মেসেজ ইজ ডেলিভার্ড টু গড, লাভার বা সামওয়ান এলস, ঠিক আছে। তো এগুলো কিছু কিছু পোয়েট্রির ভাগ রয়েছে। তাহলে এখানে সঙ্গমের ক্ষেত্রে আমরা ইত্যুত্তকায় পাট্টু পাট্টু পেলাম, তোলকাপিয়াম পেলাম গ্রামার, আকামপুরাম পেলাম কি কি ধরনের মানে পোয়েমের থিম রয়েছে সেটা নিয়ে ডিভিশন। তারপরে আমরা তিনটে বইয়ের নাম পড়লাম, নলরিয়া দিব্যা প্রবন্ধম, তিরুমুরাই আর পেরিয়ার পুরাণম, এই তিনটে বইয়ের কথা পড়লাম। তারপরে আমরা পড়লাম যে কি কি ধরনের আরো পোয়েট্রি হতে পারে, সেটার মধ্যে একটা পড়লাম কালামপাকাম, একটা পড়লাম কোভাই, একটা পড়লাম উলা, আর একটা পড়লাম টুটু, ঠিক আছে। এরকম ভাবে পরপর পরপর জাস্ট ফ্যাক্টগুলো এখানে মনে রাখতে হবে। আর এখানটাতে দুটো তামিল এপিক রয়েছে, সিলাপ্পাদিকারাম অ্যান্ড মণিমেকালাই। সিলাপ্পাদিকারামের রাইটার হচ্ছে ইলাঙ্গো কোভাটিকাল, আর যেটা হচ্ছে মণিমেকালাইয়ের যে রাইটার তার নাম হচ্ছে সত্যান্নার, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা যখন পরে ওটা বোধহয় পোস্ট মৌরিয়া, হ্যাঁ পোস্ট মৌরিয়ার পরে একটা সঙ্গম চেরা চোলা পান্ডিয়াদের একটা পিরিয়ড রয়েছে, তো সেইখানটাতে আমরা এই তামিল এপিকগুলো সম্পর্কে ডিটেলসে পড়বো। এখানে আপাতত নামটা মনে রাখো, সিলাপ্পাদিকারাম এবং মণিমেকালাই।
ঠিক আছে। আর কন্নড়া লিটারেচারের ক্ষেত্রে কবিরাজ মার্গ, সেটা লিখছে হচ্ছে অমোঘবর্ষ দ্য ফার্স্ট। এখানে বইগুলোর নাম মনে রাখতে হবে। কর্ণাটকা হচ্ছে জৈনিজমের একটা খুব সিগনিফিকেন্ট পার্ট ছিল, যার জন্য কন্নড়া লিটারেচারে কিন্তু আমরা প্রচুর জৈনথমের উপর লিটারেচার পাই। ঠিক আছে। আর এখানটাতে কন্নড়াদের মধ্যে 3 জন পোয়েট সব থেকে ইম্পর্টেন্ট থাকছে, সেটা হচ্ছে পম্পা, পন্না, রান্না। এই 3 জন। পম্পা হচ্ছে লিখছে অথর অফ আদিপুরাণ, যে আদিপুরাণ সেই আমরা জৈন লিটারেচারের ক্ষেত্রে আদিপুরাণের নাম পেয়েছিলাম, প্রথম তীর্থঙ্কর আদিনাথ তাকে নিয়ে লেখা। পম্পা আরও একটা বই লিখছে, সেটা হচ্ছে নাম বিক্রমার্জুন বিজয়া, বেসড অন মহাভারতের স্টোরি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মহাভারতের স্টোরির কন্নড়া ভার্সন আমরা কোথায় কি নামে পাই, সেটার নাম কিন্তু বিক্রমার্জুন বিজয়া। কার লেখা? সেটা হচ্ছে পম্পার লেখা। পন্না বিজয়, হ্যাঁ একসাথে ওইভাবে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মহাভারতের স্টোরি। পন্নার লেখা, পন্না সংস্কৃতেও লিখছে, কন্নড়াতেও লিখছে, শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এরা মানে কতগুলো ল্যাঙ্গুয়েজে পণ্ডিত ছিল, এতগুলো বাংলাটাই ঠিক করে বলতে পারি না। তো সংস্কৃত আর কন্নড়া দুটো ল্যাঙ্গুয়েজে লিখছে। এবং এর একটা বই আছে, সেটা হচ্ছে বইটার নাম উভয়া কবি চক্রবর্তী। উভয়া কবি মানে দুটো ল্যাঙ্গুয়েজেই যেহেতু পারদর্শী, তার জন্য এর নাম না, এটা বই না, এর নাম এটা টাইটেল উভয়া কবি চক্রবর্তী। তাহলে এখানে যে যদি বলে যে কোন কন্নড়া পোয়েট হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজেই পারদর্শী ছিল বা এটা কার টাইটেল, তখন কিন্তু পন্নার নাম লিখতে হবে। ঠিক আছে, কারণ দুটো ভাষাই জানতো। আর হ্যাঁ, তো টাইটেল given the title of এটা উপাধি, এটা উপাধি। এবার চাবুন্দা রায়া, a general and minister under the Ganga kings, wrote the Trishashti Lakshana Mahapurana, an account of the 24 Jaina saints in continuous prose. এটা খুব ইম্পর্টেন্ট। ত্রিষষ্টি লক্ষণা মহাপুরাণা প্রচুর বার প্রিভিয়াস ইয়ারে কিন্তু এটা রিপিট হয়েছে। এইটার নাম ম্যাচ দ্য ফলোইং বলো বা এমনি বলো, ত্রিষষ্টি লক্ষণা মহাপুরাণা। এটা হচ্ছে কার লেখা? চাবুন্দা রায়া। ঠিক আছে। আর এখানে 12th সেঞ্চুরিতে আরেকটা পাওয়া যাচ্ছে বই, সেটার নাম হচ্ছে নাগাচন্দ্রা আর অভিনব পম্পা। সে লিখছে হচ্ছে রোড দ্য রামাচন্দ্র চরিতা পুরানা, ওয়ান অফ দ্য মেনি জৈন ভার্সনস অফ দ্য রামা স্টোরি। ওটা গেল মহাভারত, এটা হচ্ছে রামা স্টোরি। ঠিক আছে। পম্পাই কিন্তু দুটো লিখছে, পম্পা লিখছে মহাভারতের, যেটার নাম হচ্ছে বিক্রমার্জুনা বিজয়া, আর এ লিখছে রামা স্টোরি, রামা স্টোরিটার নাম হচ্ছে রামাচন্দ্র চরিতা পুরানা। ঠিক আছে। তাহলে এটা তোমার মোটামুটি সঙ্গম লিটারেচারের মেইন টপিকগুলো বা মেইন যে বিষয়গুলো রয়েছে সেটা কভার করলাম। এবার এটা যেটা রয়েছে এটা আমার কিছু পড়ানোর নেই, আমি যার জন্য এটা না পুরো লিস্টটা দিয়ে দিয়েছি। মোটামুটি দেখো কার কোন বই লেখা আছে। এখানটাতে তোমাকে বুক আর অথর, এখানে যে কটা আছে এর থেকেও বাইরে প্রচুর আসে, সেটা আমরা যখন কোয়েশ্চেন সলভ করব তখন আমরা বুঝতে পারবো আরো কি কি আসে। কিন্তু এগুলো হচ্ছে বেসিক বই, এই বেসিকগুলোও মাঝে মাঝে দিয়ে দেয়। এবার যেরকম কিছু একটা এরকম দিয়েছিল, মুদ্রা রাক্ষস না কোনটা একটা দিয়েছিল এবার নেটে, তো এগুলো হচ্ছে বেসিক বই। বা মিতাক্ষরা কোনটা একটা জানি দিয়েছিল, মৃচ্ছকটিকম, এইগুলো খুব ইম্পর্টেন্ট বই, যেগুলো একদম থরলি মুখস্থ করে যেতে হবে। যার জন্য আমি চার্ট দিয়ে দিয়েছি, চার্ট দিলে এটা মনে রাখতে সুবিধা হবে। আর এরপরে যেটা আছে ফরেন অ্যাকাউন্ট, ফরেন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা মেগাস্থিনিসের ইন্ডিকা সম্পর্কে, ইন্ডিকা মেগাস্থিনিস এসেছিল হচ্ছে সেলুকাস নিকাতরের একজন অ্যাম্বাসেডর হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে। আর এখানটাতে আরও আমরা প্রচুর গ্রিক বা ল্যাটিন টেক্সট পাই, তার মধ্যে একটা হচ্ছে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, যার হচ্ছে রাইটারকে সেটা আমরা জানি না, তো এটা আমরা পরে পড়বো। এই পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সিতে কী কী পোর্টের নাম আছে, এখানে খুবই ইম্পর্টেন্ট কতগুলো পোর্টের নাম রয়েছে এবং সেগুলোর তখনকার কি নাম পাচ্ছি এবং সেগুলোর এখন কি নামে আছে সেইটা মাঝে মাঝে ম্যাচ দ্য ফলোইংয়ে চলে আসে, বা কোন কোন পোর্টের নাম এখানে উল্লেখ আছে সেটা চলে আসে অনেক সময়। তো পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সির ওটা আমরা ওখানটাতে পড়বো। আর বিভিন্ন চাইনিজরা আসছে, বুদ্ধিজমের টানে এখানে আসছে, যেরকম ফা হিয়েন, হিউয়েনসাং, এদের নাম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছে এবং এরা কাদের কোর্টে আসছে সেগুলো এখানটাতে লেখা আছে। আর ইজিং বলে আরেকজন চাইনিজ ট্রাভেলার আসছে, যে হচ্ছে নালন্দাতে থাকছে, তখন নালন্দা, তক্ষশিলা, বলভি, এই প্রচুর ইউনিভার্সিটিগুলো থাকছে। এই ইউনিভার্সিটি
পেপার ওয়ানের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট, হিস্ট্রির ক্ষেত্রে এটা একটা সুবিধে। পেপার ওয়ানের যে হায়ার এডুকেশন টপিকটা রয়েছে সেই টপিকের যে ফার্স্টে এই ইউনিভার্সিটিগুলো এবং কোন কোন ইউনিভার্সিটিতে কী কী পড়ানো হতো সেটা কিন্তু খুব ডিটেলসে আছে, তো সেটা আমাদের হিস্ট্রিতে এখানটাতে কভার হয়ে যায়। তো নালন্দাটা বুদ্ধিস্ট। হ্যাঁ, এবার বুদ্ধিস্টের ক্ষেত্রেও ভাগ আছে, কোনো কোনোটাতে মহাযান, কোনো কোনোটাতে হীনযান, কোনো কোনোটাতে তান্ত্রিক বুদ্ধিজম, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। তো ওটা পেপার ওয়ানের ক্ষেত্রেও পড়তে পারে। এটা পুরো হাইলাইটার নিয়ে বসবে, এক একটা এক এক কালি দিয়ে হাইলাইট করবে আর পড়বে, তাছাড়া কোনো উপায় নেই। আর আরব বিভিন্ন স্কলার রয়েছে, আল-বিরুনি রয়েছে, জাইদ রয়েছে, গর্দিজি রয়েছে। এদের আল-বিরুনির তাহকিকি হিন্দ এটা একটা এক্সটেন্সিভ বই এবং এখানটাতে মানে প্রচুর জিনিস আছে তাহকিকি হিন্দে, লার্জ নাম্বার অফ টপিকস ইনক্লুডিং ইন্ডিয়ান স্ক্রিপ্টস। মানে এরকমও হয় যে কোন ধরো প্রচুর ডিটেলসে একটা এনশিয়েন্ট ইন্ডিয়া সম্পর্কে কিছু একটা দিয়ে বললো এটা কোন বই, তখন যদি দেখো তাহকি মানে কোনো অপশন জানা নেই, দেখলে তাহকিকি হিন্দ আছে দিয়ে দেবে, কারণ ওখানটাতে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করেনি, প্রচুর ডিটেলসে অনেক কিছু এখানটাতে রয়েছে, ঠিক আছে, তাহকিকি হিন্দে। আর হচ্ছে এখানটাতে আরেকটা শাহনামা ও ফিরদৌসি, এটা পার্সিয়ান পোয়েট্রি, এগুলো হচ্ছে আবার চলে যাচ্ছে মিডিয়েভেলের ক্ষেত্রে। মিডিয়েভেলের ক্ষেত্রে যখন আবার মুঘলরা বা দিল্লি সালতানাতেরা আসছে তখন এদের টাইমে কিন্তু আরও তখন আরও ফরেন অ্যাকাউন্ট বেশি থাকছে, কারণ এনশিয়েন্ট ইন্ডিয়াতে যত লোকজন এসছিল তারপরে মুঘলদের টাইমে গিয়ে আরও অনেক বেশি ফরেন অ্যাকাউন্ট কিন্তু আমরা পাচ্ছি এখানটাতে, ঠিক আছে। তো এটা মোটামুটি তোমাদের লিটারেরি সোর্সের গেল। তো পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস এবং তার মধ্যে কী কী ডিভিশন রয়েছে। তো এখানটাতে তোমাদের তাহলে মানে ইন জেনারেল আজকের ক্লাসটা যদি সাম আপ করি, তাহলে সাম আপ করতে গেলে কি কি আমরা দেখলাম যে কি কি ধরনের লিটারেরি সোর্স হয়, বেদাস, আর্কিওলজিক্যাল দু ধরনের। তো আর্কিওলজিক্যালটা পরে পড়বো, আজকে লিটারেরি পড়লাম। লিটারেরির মধ্যে আমরা কিছু কিছু টেক্সট নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমরা বেদাস নিয়ে পড়লাম, রামায়ণ, মহাভারত, পুরাণাস, ধর্মশাস্ত্রস, এগুলো ডিটেলস আলোচনা করলাম, বুদ্ধিস্ট টেক্সট, বিভিন্ন জৈনা টেক্সট এবং তার সঙ্গে সঙ্গম লিটারেচার। আর যেগুলো আদার বইয়ের লিস্ট দিয়ে দিয়েছি সেটা মুখস্থ করতে হবে, আর তার সঙ্গে ফরেন অ্যাকাউন্টের কিছু কিছু, ফরেন অ্যাকাউন্টটা সেরকম খুব একটা, ঠিক আছে, ধরবো, এগুলো সব পড়ে আসতে হবে, না হলে পরে পোস্টপোন করতে করতে এগুলো সব শেষ হয়ে যাবে, সেটাই, ঠিক আছে তাহলে। অনলাইনে